হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৫৪, ৫৫, ৫৬। উপন্যাস মির্জা সায়ানমুগ্ধ। লেখনীতে জান্নাত ও ফিরদাউস মিথিলা। সপ্তদশীর মুখনিঃসৃত বাক্যে হতবাকতার অতল সাগরে আচমকা ছিটকে পড়ল শ্যামপুরুষ। বিস্ময়াববে অক্ষিপুট ছুঁয়েছে ললাট, হতবম্বতার রেস ফুটেছে মুখাবয়বে। বিস্ময়াবিষ্ট অসারতায় মুখগহ্বর নড়তে থাকা জিভখানা ডগা হয়েছে শক্ত। যুবকের নিষ্পলক চোখ যারা একদৃষ্টে তাকিয়ে আছে সম্মুখে। সপ্তদশী উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠায়। যুবক বহু কষ্টে নিজ হতবম্বতার রেশটুকু টেনে হিঁচড়ে সরালো অন্যত্র। কণ্ঠে একরাশ অবিশ্বাসের ছাপ ফুটিয়ে আওড়ালো, যেই মানুষটার হিংস্রতায় প্রতিনিয়ত পিষ্ট হয়েছে তুমি, আজ কিনা সেই মানুষটার ক্ষতির চিন্তা করছো তুমি, সানবার্ড। সপ্তদশী স্ম্রান হাসল। হীনতায় অধৈর্যুগল হতে উবে গেল সে হাসি। নত হয়েছে তার রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা, লুকিয়েছে নিজে ছলছলের অক্ষিপুট। রয়ে শুয়ে ভারী গাম্ভীর্য ভরা কণ্ঠে শুধালো, নির্দয়ের প্রতি আমিও যদি একইভাবে নির্দয় হই, তবে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল কমান্ডার? যুবক হার মানল। সপ্তদশী বয়সের তুলনায় যথেষ্ট বুদ্ধিমতী, তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল কেমন। হাত উছিয়ে মাথার ওপর হুডিটা ফের ভর করে গমগমে গলায় বলল, ঠিক আছে, তুমি আমার কাজে লেগে যাও সানবার্ড। যেভাবেই হোক প্যালেসের গুপ্তপথের সন্ধান খুঁজে বের করো। আমি সির্ফ নিরপরাধ মানুষগুলোকে প্যালেস থেকে বের করে আনতে চাই, এতে মনসারের ক্ষতি হবে না। বোকা মানবীর সহসা ঘাড় নাড়ালো। যুবকের কথায় সায় জানিয়ে পরক্ষণে শুধালো, ঠিক আছে, আমি গেলাম তবে। বলেই উল্টো পথে পা বাড়ায় মাহি। জানালার কাছে দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ কেবল নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পথে। চোখ দুটোতে কত কথা জমে আছে তার, অথচ কাণ্ড দেখো, আজকে তারা ব্যক্ত হতে নারাজ। গলার কাজটায় চিনচিন করছে মানবের। পা দুটো হয়েছে অস্থির। বলিষ্ঠ দেহখানা সামান্য নাড়িয়ে যুবক পা বাড়ালো সম্মুখে। ঠিক তখনই অন্ধকারাচ্ছন্ন কক্ষ হতে ধেয়ে আসে তরুণী মিলার কণ্ঠ। মায়াঙ্ক। সহসা থমকে দাঁড়ায় মায়াঙ্ক। ঘাড় বাঁকিয়ে আলগোছে পিছিয়ে এলো দু কদম। উঁচু ঘাটটা জানালার বাইরে থেকে সামান্য ঝুঁকে আসতেই দৃষ্টি আটকালো মিলার পানে। মেয়েটা কেমন হাঁপাচ্ছে, দুহাতে আঁকড়ে ধরেছে জানালার স্টিক। ভ্রু গোটায় মায়াঙ্ক। কপালে গোটাকতক সন্দিষ্ট ভাঁজ ফেলতে মিলা কেমন হাঁপিয়ে হাঁপিয়ে বলে ওঠে, মুনলাইটকে সবটা বলেছেন আপনি? বলেছেন আপনি কোন মিশনে এসেছেন? মুনলাইট রাজি হয়েছে মনসুর এবং তার সাম্রাজ্যের ধ্বংসের পরিকল্পনায়? মুখটা তক্ষুনি গম্ভীর হলো মায়াঙ্কের। চোখ দুটো ঘুরে গেল অন্যত্র। হুডির পকেটে দুহাত গুজে রেখে যুবক কেমন নির্বিঘ্নে বলল, ওকে ওসব জানানোর দরকার নেই মিলা। ওর অজান্তেই ওর হাতে রুজদিকিংয়ে ধ্বংস টানবো আমি। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এহেন কথায় খানিক চিন্তার ভাঁজ মিলল মিলার মসৃণ ললাটে। ভাবনায় বুঁদ হয়েছে তার মস্তিষ্ক। সে কেমন রয়েছে ইতস্তত কণ্ঠে আওড়ালো, এমনটা করা আদৌ কি ঠিক হবে তো? পরে আবার হিতে বিপরীত হবে না তো? দেখুন মায়াঙ্ক, আপনি কিন্তু আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি মনসর এবং তার সাম্রাজ্যের বিনাশ করে ছাড়বেন। ঠিক এই প্রতিশ্রুতির ভিত্তিতেই আমি এখনও আপনার সঙ্গ দিচ্ছি। আপনার কথা অনুযায়ী সেদিন মুনলাইটকে জঙ্গলের পথ দিয়ে পালিয়ে যেতে ইনডাইরেক্টলি উদ্যত করেছি। আবার আপনার বলা মতোই এডুইনের চোখে ধুলো দিয়েছি। শুনুন মায়াঙ্ক, আমি মনে প্রাণে চাই মনসরের এই ধ্বংসযজ্ঞ বদ্ধ হোক, তার ক্ষমতা লোপ পাক। আমরা যেন আবারও মুক্ত হই। কিন্তু দিন শেষে আপনার দেওয়া প্রতিশ্রুতি যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তরুণীর কণ্ঠে ঝাঁঝ বেড়েছে। মুখাবয়বে ফুটেছে রাগের পরিতুষ্টি। মায়াঙ্ক আর দৃষ্টি দেখল তা। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে যুবক কেমন শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, চিন্তা করবেন না মিলা, আমার মিশন ফেল হবে না। সুনসান নীরবতায় মুদে থাকা বিশাল এক কক্ষ, যার দরজার বাইরে গোটা গোটা রাশিয়ান হরফে নাম লেখা কন্ট্রোল রুম। শীতাপ নিয়ন্ত্রিত কক্ষটির একপাশে সম্পূর্ণ দেয়াল জুড়ে প্রজেক্টরের পর্দা। দ্য গ্রেট রুজদিকিংয়ের প্যালেস থেকে শুরু করে জঙ্গলের আদ্যপ্রান্ত এবং পেন্ট হাউসের দুয়ার অবধি প্রতিটি দৃশ্য প্রতিবিম্বিত হচ্ছে সেথায়। প্রজেক্টরের সম্মুখে থাকা ডিম্বাকৃতির টেবিলখানায় জ্বলজ্বল করছে অসংখ্য সুইচ। টেবিলের অপর প্রান্তে চেয়ার পেতে বসে আছেন বেশ কিছু কন্ট্রোলার, তদারকি করছেন সবকিছু। কন্ট্রোলারদের একপাশে সগর্বে দাঁড়িয়ে আছে অ্যালেক্স, হাতে একখানা ধোয়া ওটা কফি তার। ধীরে ধীরে চুমুক বসাচ্ছে সেথায়। তার বাজপাখির নেই তীক্ষ্ণ দৃষ্টযুগল আপাতত প্রজেক্টরের পর্দায় নিহিত, যেথায় জলজল করছে এক আগন্তুকের বলিষ্ঠ কায়া। অ্যালেক্স কেমন ভ্রুক্ষেপহীন কায়দায় দেখে যাচ্ছে আগন্তুককে। পাশ থেকে বাধ্য কন্ট্রোলার তখন মিনমিনিয়ে বলেন,
চিফ, গত 25 মিনিট ধরে এই ছদ্মবেশী প্যালেসে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবার অত্যন্ত অর্ডার করুন, ওকে এক ঝটকায় মাটির নিচে পুঁতে ফেলবো। অ্যালেক্স নামক গম্ভীর পুরুষ তখনও চুমুক বসিয়ে রেখেছেন কফির কাপে। ধীরে সুস্থে কণ্ঠনালীর উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢোক গিললেন তিনি। অতঃপর ঠোঁটের কোণে সদ্য উত্থাপিত হওয়া বক্র হাসিটুকু আরও খানিকটা প্রশস্ত করে নিয়ে গম্ভীর অথচ গমগমে গলায় শুধালেন, গত 25 মিনিটের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ডিলিট করে দে। ভরকালেন কন্ট্রোলাররা। কয়েক জোড়া হকচকিত দৃষ্টি একযোগে তক্ষুনি নিক্ষিপ্ত হলো গম্ভীর মুখ অ্যালেক্সের পানে। অ্যালেক্স ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আপাতত প্রজেক্টরের পর্দায় অটল। তার অমন ভাবলেশহীন কায়দা দেখে চাপা খুব বাড়ল স্বভাব। কন্ট্রোলারদের মধ্যে একজন বুজুর্গ একজন সহসা উঠে দাঁড়িয়ে বলেই বসলেন, এটা হয় না অ্যালেক্স, এর আগেও আপনার কথা মতো মেয়েটা যেদিন পালিয়ে যেতে চেয়েছিল সেই দিন সকল ফুটেজ আমরা ডিলিট করে দিয়েছি, আবার আজকেও বলছেন ফুটেজ ডিলিট করতে। লিসেন অ্যালেক্স, মনসার কখনো এসবে জবাবদিহিতা চাইতে এলেন আমরা আপনি পার পেয়ে গেলেও আমরা বাকিরা ফাঁসবো। তাছাড়া এসব ফুটেজ ডিলিট করিয়ে আপনার লাভটাই বা কী? সহসা ঘাড় বাঁকিয়ে তাকাই অ্যালেক্স। সরু দৃষ্টিযুগল অদূরের বুজুর্গের পানে নিক্ষেপ হতেই ভয়ে কণ্ঠরোধ হলো বেচারার। তড়িঘড়ি করে নজর ঝোঁকালেন পর মুহূর্তে। অ্যালেক্স হাসল। দাঁতের রুষ্ট চাপায় নিম্নাংশে ঠোঁটখানা পিষ্ট করে হাঁচলো খানিক। দুহাত নির্বিকারে গুজে দিল প্যান্টের পকেটে। অতঃপর সিদ্ধারা সোজা করে ফের ঘুরে তাকালো প্রজেক্টরের পর্দা বরাবর। সময় নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, ফর দ্য ফিউচার অফ রুজদি কিং অ্যান্ড হিজ প্যারাডাইস, যেভাবেই হোক এই মেয়েটাকে মনসারের জীবন থেকে উচ্ছেদ করতে হবে, কারণ রাক্ষসের জীবনে দুর্বলতার কোনো ঠাঁই নেই। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তবে এবার হব না। এতদিনে যা বুঝলাম, ওই মেয়ের সাথে ওই আগন্তুকের কিছু না কিছু একটা কানেকশন আছে। সো ওদের কানেকশন চলতে থাকুক। এবার শুধু সুযোগ বুঝে দুটোকে একসাথে মনস্টারের হাতে বলি দেওয়ার পালা। সাউথ কোরিয়া, হ্যানামডং, রাত 9টা। উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে SM ম্যানসন। দিন 9টা। উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে SM ম্যানসন। কালো রঙা কাঁচের মোড়া তিনতলা বিলাসবহুল বাড়িটা যেন পাহাড়ের কোলে এক টুকরো কালো মেঘ। কয়েক জোরালো কদম সবেগে এগোচ্ছে পাহাড়ি পথ ধরে। তাদের সম্মুখেই দাম্ভিক কদমে ওপরে উঠছে স্যারে মনস্টার। গায়ে জড়ানো দামি স্যুটবুট, ডান হাতের কবজি সন্ধিতে শোভা পাচ্ছে তারই নামে খচিত সিগনেচার ব্রেসলেটখানা, চোখে আঁটা কালো রঙা দামি চশমা, বাঁ হাতে তার জ্বলছে সিগার, ক্ষণে ক্ষণে ফুক বসাচ্ছে সেথায়। লোকটার সে কি দাপট! তার পিছু পিছু এগোচ্ছে অগণতিক সশস্ত্র নিরাপত্তারক্ষী। মনসারের আগমনী বার্তা পেয়ে আগে থেকেই তটস্থ সকল রক্ষীরা খুলে দিয়েছে বাড়ির প্রবেশদ্বারের লোহা কালো গেট। মুগ্ধের দাম্ভিক কদমজোড়া গটগটিয়ে ঢুকলো কালো গেটখানা দিয়ে। প্রবেশপথে দুপাশে সাদা মার্বেলের স্তম্ভ, মাঝের বয়ে চলেছে ফোয়ারা। যুবকের পায়ের গতি বড্ড জোরালো। ওয়াকওয়ে পেরিয়ে অবশেষে এসে থামলেন ম্যানসারের সদর দরজার কাছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। পেছন থেকে এক রক্ষী তক্ষুনি এগিয়ে এসে কলিং বেল চাপতে উদ্যত হতেই হাত উঁচিয়ে বাচ্চা দিল মুগ্ধ। নির্বিকারে নিজ উদ্যোগে এগিয়ে এসে আলতো করে আঙুল ছোঁয়ালো কলিং বেলের দরজায়। ট্রিং ট্রিং শব্দে মুখরিত সম্পূর্ণ লিভিং রুম। একবার, দুবার, পরপর 3বার কলিং বেল কর্কর শব্দের কর্ণঘরে পৌঁছাতেই ঘুম কাঁচা হলো মধ্যবয়স্ক তৌকির মির্জার। সকাল হতে না হতেই তার অত স্বাদের ঘুমটা বাগড়া বসাতে কে এলো কে জানে। বেচারা তিতি বিরক্ততায় নাক মুখ কুঁচকে নেয় তক্ষুনি। মখমলি বিছানা নরম তুলতুলে ম্যাট্রেসের কোলে ডুবে থাকা শরীরটার তাল পাচ্ছে না উঠবার, অথচ কলিং বিলটা ফের বাজছে। বিরক্ত তৌকির মশাই তক্ষুনি কানের ওপর বালিশ চাপলেন। তিতি বিরক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বললেন, আবে কোন শালার বোনকে ভাগিয়ে আনলাম আমি, যার জন্য এভাবে সকাল সকাল তোড়জোড় চালাচ্ছে। উফ, আমার ঘুমটা। কলিং বাজছে তো বাজছেই, থামাথামির নাম নেই। তৌকির সাহেব এবার বড় বিরক্ত হলেন। সাদের ঘুম উড়ে যাওয়ার মুখাভাবে ল্যাপটালেন ভীষণ রাগ। এক হাতে তৎক্ষণাৎ গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে গটগটিয়ে হাঁটা ধরলেন ঘর ছেড়ে। এদিকে এক বিদেশি সুন্দরী তখনও গা লুকিয়ে উবু হয়ে শুয়ে আছেন ব্ল্যাঙ্কেটের আড়ালে। রমণীর গায়ে বোধহয় কাপড়ের সামান্যতম উপস্থিতিও নেই। তিতি বিরক্ততায় ডুবে থেকে এগোতে থাকা তৌকির মশাই বোধহয় ভুলেই বসেছেন নিজের বর্তমান অবস্থা। মধ্যবয়স্ক হলেও লোকটার উন্মুক্ত গায়ে তেমন মেদ নেই। লম্বা চওড়া পেটানো দেহ তার। দেখলে মনে হবে তিনি যেন এখনও
যৌবনে আবর্তিত। লোকটার পরনে কেবলমাত্র একখানা শার্ট প্যান্ট, যার দৈর্ঘ্য থাই অবধি। এই অবস্থাতেই মহাশয় ছুটে এলেন দরজার কাছে। এক হাতে আলগোছে দরজা নব ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে আওড়াতে লাগলেন, কোন সালাবে? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে মধ্যভাসকে তরতাজা গাল বরাবর কষিয়ে বসল রূঢ় মানবের 5 আঙুলের ছাপ। এখানে অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে সহসা মেঝে বরাবর ছিটকে পড়লেন বেচারা তৌকির সাহেব। মাথাটা ভনভন করে ঘুরছে তার, চোখ দুটো দৃশ্যপটে হয়েছে ঝাপসা। নিজেকে সামলানোর প্রয়াস চালাতেই দুহাত দূরত্ব হতে ভেসে এলো বেশ পরিচিত এক রূঢ় কণ্ঠের হুঙ্কার, দরজা খোলার জন্য মায়ের পেট থেকে বের হতে গিয়েছিলিস বান্দির ছেলে? এতক্ষণ কোথায় পড়ে পড়ে মরছিলিস? যুবকের এহেন হুঙ্কারে ঝাঁঝিয়ে ওঠে তৌকির সাহেবের সর্বাঙ্গ, কেঁপে ওঠে অন্তরাত্মা। লোকটাকে এমন ঘাড় নুইয়ে তড়িঘড়ি করে উঠে বসল মেঝেতে। দুহাতে নিজেকে সামান্য আড়াল করতেই ফের শোনা গেল মনস্টারের হুঙ্কার ধ্বনি, এত এত কাপড় থাকতে অর্ধনগ্ন হয়ে ঘুরছিস কেন বান্দির ছেলে? নাকি দেখাচ্ছিস তোর আছে কোনটা? লজ্জায় পড়লেন তৌকির সাহেব, সহসা দুপায়ে ভাঁজে আড়াল করলেন নিজের সম্ভ্রমটুকু। এরই মধ্যে দোতলার করিডোর রেলিংয়ে দাঁড় ঘেঁষে এসে দাঁড়ালেন এক বিদেশিনী রমণী। পরনে তার একখানা আবেদনময়ী নাইটি। সানগ্লাসের পুরো আস্তরণের ফাঁকে লুকিয়ে থাকা যুবকের বাদামি চোখ দুটোর ক্রূর দৃষ্টি এক পলক গিয়ে পড়ল রমণীর ওপর, আর অমনি তিতিবিরক্ত তাই মুখ কুঁচকে গেল রুডমানবের। চোখ দুটো সরে এসে ঠেকলো মেঝেতে বসে থাকা তৌকির সাহেবের ওপর। সে কেমন কটমট করতে করতে তৎক্ষণাৎ এগিয়ে এসে ফের কষিয়ে থাপড় বসালো তৌকির মির্জার বাঁ গালে। চিরবির কণ্ঠে আওড়ালো, বাড়িটাকে বেস্তাপাড়া বানিয়ে রেখেছিস বান্দির ছেলে? এই বয়সে তোর এত উত্তেজনা আসে কোত্থেকে বান্দির ছেলে? একজন হয় না, কত জায়গায় মুখ মারতে হয় বাস্টার্ড? তৌকির সাহেব মাথা নোয়ালেন, সহসা গাল ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমি এমনিতে মানুষ ভালো, শুধু রাতে একটু খাই। বিড়বিড়িয়ে আওড়ানো বাক্যটুকু কর্ণে পৌঁছালো না মৌধের। যুবক কেমন সাপের ন্যায় ফোঁসফোঁস করছে, হিংস্র কণ্ঠে গর্জন তুলে তক্ষুনি গার্ডদের আদেশ ছুড়ে বলে ওঠে, এই স্লাটদের এক্ষুনি আমার বাড়ি থেকে বের কর, সঙ্গে এই বাস্টার্ডকেও। আঁতকে ওঠেন তৌকির সাহেব, হকচকিত দৃষ্টি তাকালেন ছেলের পানে। ভরকানো কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলেন, এ কী কথা অধীর? আমায় বাড়ি থেকে বের করে দিলে আমি এখন কোথায় যাব? এহেন কথা শুনেও না শোনার ভান ধরল মুগ্ধ। পিঠ দেখিয়ে গটগট পায়ে চলে গেল সিঁড়ির পানে। এদিকে তৌকির সাহেব পড়লেন মহাবিপাকে। এহেন অর্ধনগ্ন অবস্থায় লোকটা এবার যাবে কোথায়? ব্যস্ততায় নিঃশ্বাস ফেলার জো নেই এডউইনের। সাউথ কোরিয়ায় এসেছে পর থেকে শুরু হয়েছে বেচারার ফাইল ঘাঁটা। সে কি আর যেন তেন ফাইল? ডিলারদের কাউন্টিং, শিপিং, লেনদেন সব কিছুর কালো কাগজ খুলে বসেছে গম্ভীর পুরুষ। হন্যে হয়ে উল্টোপাল্টা দেখছে কোথায় কতটুকু গরমিল হয়েছে। প্রায় ঘণ্টাখানেক পেরোলো বোধহয়। এরই মধ্যে হুট করে যুবকের সম্মুখে ধরা পড়ল একখানা বড়সড় কালো রঙা ফাইল। তা অবলোকন হওয়া মাত্রই কপাল গোছালো এডউইন। ব্যস্ত হাতে ফাইলের প্রথম পৃষ্ঠাটা উল্টাতে তার চোখ আটকালো কোটি কোটি টাকার পেন্ডিং শিপমেন্টের দিকে। তক্ষুনি নড়ে চড়ে ওঠে এডউইন। পাশে থাকা সবগুলো ফাইল টেবিলের ওপর আলগোছে উঠিয়ে রেখে সদ্য পাওয়া ফাইলটা নিয়ে চলল মনস্টারের কক্ষে। পুরাতন একখানা রকিং চেয়ারে দুলছে মুগ্ধ নামক বলিষ্ঠ পুহুরের পাহাড় সম দেহটা। অর্ধ উন্মুক্ত গা তার, দৃশ্যমান পেটানো দেহখানা, বাবরি ছাট বাদামি রঙা চুলগুলো সিক্ত হয়ে লেপ্টে আছে কপাল বরাবর। ঘাড় বেয়ে চুইয়ে পড়ছে পানি। সুদর্শনের চোখ দুটো বুজে রাখা। ডান হাতের কনুই ঠেকানো চেয়ারের বাহুতে। মধ্যম এবং তর্জনীর ফাঁকে গুজে রাখা একখানা জ্বলন্ত সিগার। নির্বিকারে ধোঁয়া উঠছে তা থেকে। রকিং চেয়ারের ঠিক পাশে একখানা ছোট টেবিল, সেথায় মৃদুস্বরে বাজছে জ্যাজ। মুগ্ধ স্থবিরতায় ডুবেছে। তার বন্ধ চোখের পাতায় হুট করে ভেসে উঠেছে এক অপ্সরার প্রতিচ্ছবি, যিনি ঠিক একই রকম রকিং চেয়ারে বসে দুলছে, চোখ দুটো বুজে রেখেছে, জ্যাজের ঠান্ডা স্বর শুনছে। অপ্সরার সুশ্রী গৌরবর্ণ মুখখানায় সে কি শান্ত ভাব, যেন এক রাজ্যের সকল শান্তি এসে বাসা বেঁধেছে সে মুখে। চেয়ারে দুলতে দুলতেই হুট করে চোখ খুলল অপ্সরা। হাসি মুখে তাকালেন যুবকের পানে। সহসা নড়চড়ও বন্ধ হয়ে গেল মুগ্ধের। কুঁচকে গেল মসৃণ ললাটের চামড়া। অপ্সরা বুঝি এই মুহূর্তেই তার পানে তাকিয়ে আছে, হাসছে মুচকি মুচকি। আলতারাঙা হাত দুটো তার পানে বাড়িয়ে দিয়ে মমতাময়ী কণ্ঠে ডাকল সে, অধীর, ঘুমাবে না বাবা? আমার কাছে এসো, ঘুম পাড়িয়ে দিই। কতদিন হলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই নাই। ক্রমশ মস্তিষ্ক ফাঁকা হলো মুগ্ধের। গলার কাছে ফের জমল চিরচেনা চিনচিনে ব্যথা। যুবক তক্ষুনি দুধারে মাথা নাড়ালো। নিখাত সৌন্দর্যের মণ্ডিত সুদীর্ঘ কণ্ঠনালীর উঁচু হাড়খানা সামান্য নড়ল তার। কণ্ঠ ভর করল একরাশ করুণ সুর।
মায়ের এহেন আহ্বানকে সরাসরি নাকচ করে সে বলে ওঠে, এখন না আম্মা, আমার কাজ এখনো শেষ হয়নি। আগে ওদের সব কয়টাকে মেরে নিই, তারপর আমার বেঁচে থাকার কারণ ফুরাবে আম্মা। তখন না হয় চিরদিনের জন্য আপনার কাছে ঘুমাতে যাব। আপনি তখন আসবেন তো আমায় ঘুম পাড়াতে? আসবেন তো আম্মা? বন্ধ চোখের পাতায় দৃশ্যমান মনস্পট ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে মুক্তির। অপসরার অবয়ব হারাচ্ছে ক্রমশ। অস্থির হলো রূঢ় মানব। চোখ দুটো বুঝে রেখেই হাতড়াতে লাগলো সম্মুখে। করুণ সুরে ডাকলো, আম্মা, আম্মা চলে যাচ্ছেন? আর একটু থাকুন আম্মা, আপনার কাছে অনেক কিছু বলা বাকি আছে আম্মা, একটু শুনে যান না। উধাও হলেন অপ্সরা, নিমেষেই মিলিয়ে গেলেন হাওয়ায়। মুগ্ধ ডাকছে তখনও, দুর্দান্ত গতিতে ছুটতে থাকা হৃদয়খানা এক খামচে ধরে রেখে কাঁপছে সে। মাকে ডাকা শেষ হতেই অস্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ছাড়া এই জগতে আমার কেউ নেই আম্মা। আমি খুব শীঘ্রই আপনার কাছে আসবো আম্মা। আম্মা আপনি দেখবেন, অতি শীঘ্রই আমি চলে এসেছি। মনস্টার। কথার মাঝে টোপ পড়ায় তক্ষুনি চোখ দুটোর পর্দা সরালো রূঢ় মানবের। লাল হয়ে আসে অক্ষিপুটের আলগোছে তাকালো বাঁদিকে। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে এডউইন। হাতে একখানা ফাইল তার। সহসা এডউইনের ওপর এক নজর হটালেন রূঢ় মানব। দক্ষ কায়দায় আড়াল করলেন নিজ ভঙ্গুর রূপ। খানিকটা ঢোক গিলে গম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? কদম বাড়ল এডউইনের। চোখ দুটো কেমন নুয়ে গিয়েছে তার। সে এগিয়েছে দাঁড়ালো মুগ্ধের সন্নিকটে। হাতে থাকা ফাইলখানা মনস্টারের পানে বাড়িয়ে দিয়ে ভনিতাবিহীন কণ্ঠে আওড়ালো, মনস্টার, এখানে পেন্ডিং শিপমেন্টের নামগুলো রয়েছে। গত 25 দিনে বাংলাদেশের নদীপথ দিয়ে 2টো জাহাজ যাওয়ার কথা, তবে সেগুলো এখনও পেন্ডিং। সহসা কপাল গোছালো মুগ্ধ। ফাইলটার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টির চোয়ালখানা খানিক নড়িয়ে চড়িয়ে গমগমে গলায় শুধালো, তোর ফোনটা দে। হকচকায় এডউইন ভোরকে তাকায় মুগ্ধের পানে। কানে ভোজ শুনল কি না যাচাই করতে যুবক কেমন মিনমিনিয়ে স্বরে জিজ্ঞেস করলো, আমার ফোন? তক্ষুনি বেচারার প্রাণে অগ্নিদৃষ্টে তাকালো মুগ্ধ। মনস্টারের এহেন চাহনিতেই বুঝে অন্তরাত্মা বেরিয়ে আসবে বেচারার। সে কেমন ঠোক গিলে তড়িঘড়ি করে কাপা কাপা হাতে এগিয়ে দিল নিজ ফোনটা। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টে এক পলক সেদিকে তাকিয়ে থেকে আচমকা ছোঁ মেরে নিয়ে নিল স্মার্টফোনখানা। দক্ষ আঙুলে ফোনের ডায়াল অপশানে ঢুকলো একখানা বাংলাদেশি নাম্বার। অতঃপর নম্বরখানা ডায়ালে চেপে ফোন কানে তুলে মুগ্ধ। ওপাশে রিং হচ্ছে। ফোনের মালিক বোধহয় বড়ই অলস। এতক্ষণ ধরে রিং হওয়া সত্ত্বেও রিসিভ করছেন না কলটা। প্রায় 2বার কল দেওয়ার পর হুট করেই কলটা রিসিভ হলো ওপাশ থেকে। এক মধ্যবয়স্ক ভঙ্গুর কণ্ঠ ধীরে ধীরে আওড়ালেন, হ্যালো, কে? বাঁকা হাসল রূঢ় মানব। নিজেও পাহাড়সম দেহটা আলগোছে রকিং চেয়ারের গায়ে এলিয়ে দিয়ে শ্লেষাত্মক কণ্ঠে আওড়ালো, হ্যালো ডিসি সাহেব, কি অবস্থা? আমার কল্যাণে দিনকাল কেমন চলে? আশা করি খুবই খারাপ যাচ্ছে। সহসা সর্বাঙ্গে ঝঙ্কার দিয়ে ওঠে তায়েফ সাহেবের। চোখ দুটো হয়ে গেল বিস্ফারিত। লোকটা কেমন হতভম্বতায় কান থেকে ফোনখানা নামিয়ে এনে সম্মুখে ধরলেন। যেই খেয়াল করলেন নাম্বারটা সাউথ কোরিয়ার, অমনি চলখানা শক্ত হলো তার। নাকের পাটা ফুলল ভীষণ। লোকটা কেমন দাঁত কিরমির করতে করতে শুধালো, বেয়াদব, কল দিয়েছো কেন তুমি? এত কিছু করে আমায় ভেতর থেকে ভেঙে দিয়েছো, শান্তি হয়নি তোমার? কোন সাহসে আবার আমার কাছে কল দিয়েছো তুমি? ঠোঁট পিষে হাসল মুগ্ধ। কিয়তক্ষণ নিজেও ধারালো ক্যানাইন দাঁতে চাপায় পিষ্ট করলো নিম্নাংশের ঠোঁটখানা। বলিষ্ঠ দেহটা রকিং চেয়ারের তালে তালে খানিক দুলিয়ে ফের শ্রেষ্ঠাত্মক কণ্ঠে আওড়ালো, ওহ কাম অন ডিসি সাহেব, উপস, ইটস মাই ব্যাড। আপনি তো আবার আমার না হওয়া শ্বশুরমশাই। আমার না হওয়া শ্বশুরমশাই, লিসেন, যখন তখন বয়সের তুলনায় খুব বেশি উত্তেজিত হবেন না, ঠিক আছে? পরে দেখা যাবে কোন দিন আবার উত্তেজনার ঠেলায় টপকে গেলেন। আচ্ছা, ওসব বাদ দেন। বয়স হয়েছে আপনার, মরে গেলে যাবেন। শুধু শুধু বেঁচে থেকে পৃথিবীর অক্সিজেন নষ্ট করার কোনো মানে নেই, বুঝলেন? দাঁত কিরমির করছে তায়েফ এহসান। হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। রাগে থরথর করে কাঁপছে মধ্যবয়স্কের মলির মুখখানা। সে কেমন কর্কশ কণ্ঠে ফের জিজ্ঞেস করলো, কেন কল দিয়েছ আমার কাছে? হুট করে স্থবির হলো মুগ্ধ। দুলুনি থামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, লাইনে এসেছেন দেখছি, শুনুন না হওয়া শ্বশুরমশাই, গুডবাইয়ের মতো আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশের নদীপথ থেকে আমার কন্টেইনারগুলো পাস করে দিবেন, ওকে? আপনি কিন্তু এখন চাকরিতে নেই, 2 নম্বরই করবেন আর কি। তাই আপনার দেশের প্রতি সততা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আমার সামনে বলবেন না, ওকে? এক মুহূর্ত থামলো মুগ্ধ। বাঁ-হাতে তর্জনী উঁচিয়ে নীরবে এডউইনকে বোঝালো ঘর ছাড়তে। এডউইন বাধ্য মানব, তক্ষুনি বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ফের শ্লেষাত্মক ভঙ্গিতে হাসল।
শ্লেষাত্মক কণ্ঠে বলে উঠল, বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে না হওয়া শ্বশুরমশাই, আপনার মেয়ে কিন্তু জবরদস্ত। নিজের ফ্যাক্টরিতে যে জিনিস বানাইছেন, উফ মাই গড, দেখলেই নেশা ধরে যায়। সর্বাঙ্গে উষ্ণ রক্তগুলো টকবক করছে তাহের হাসানের। মাথার তালু জ্বলছে রাগে। লোকটা কেমন চোখ বুঝলো নীরবে। চোয়ালের পেশি টান টান করে হুঙ্কার ছেড়ে বলল, অধীর, ইউ বাস্টার্ড, খবরদার আমার মেয়েকে স্পর্শ করবে না তুমি। কণ্ঠে মেয়ে ভাব ধরল মুগ্ধ। কেমন নাটকীয় ভঙ্গিতে সুরে টেনে টেনে বলল, বা রে, আপনার মেয়েকে ছুবো না তো কাকে ছুবো? আপনার মেয়েকে আমি সাজিয়ে রাখার জন্য থোড়াই এনেছি। তোমার একটু লজ্জা করে না বাস্টার্ড? দাঁত খিঁচল মুগ্ধ। কণ্ঠে আগের নেই শ্লেষাত্মক ভাবভম্বি রেখে শুধালো, পুরুষ মানুষের লজ্জা কিসের না হওয়া শ্বশুরমশাই? এই নিজের কথাই ধরুন না। আপনার যদি খুব লজ্জা থাকতো আপনি থোড়াই 2 মেয়ের বাপ হতেন। দাঁত কিরমির করছেন তাহের হাসান। তক্ষুনি গর্জে বললেন, জানোয়ার একটা! ফোনের উপাস থেকে তৎক্ষণাৎ ভেসে এলো রূঢ় ফাঁসি বাক্য, জাস্ট লাইক ইউ না। যুবকের এহেন পাল্টা উত্তরে দাঁত কিরমিরানোর শব্দ বাড়ল তাহের সাহেবের। মলিন মুখখানায় তার মুহূর্তেই লেপটে গেল অদৃশ্য আগুন। খোঁচা খোঁচা আধপাকা দাড়িতে আবৃত চোয়ালখানা শক্ত হলো তৎক্ষণাৎ। চিরবির কণ্ঠে ফোনের উপাসে থাকা রুড মানবকে বলে উঠলেন, বাস্টার্ড, তোমার শেষ দেখে ছাড়বো আমি, ভুলে যেও না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাঁকা হাসলে মুগ্ধ। তার সুদর্শন মুখখানায় আচমকা লেপটে গেল একরাশ কুটিলতার ছাপ। বা হাতে থাকা ফোনটা আলগোছে ঘুরিয়ে আনলো ডান হাতের মুঠোয়। অতঃপর ফোনটা ফের কানে ঠেকিয়ে নিজ বলিষ্ঠ দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, আই নো দ্যাট, বাট ইন মাই কেস পিপিলিকা হচ্ছেন আপনি, ডিসি সাহেব, যার একটা পাখনা আমি রোজ একটু একটু করে কাটছি। গত 25 বছর ধরে বড্ড উঠছেন আপনি। এবার সময় এসেছে একটু রেস্ট নেবার। চিন্তা করবেন না, আপনাকে আমি অতি শীঘ্রই কবরের নিচে রেস্টে পাঠাবো। টিল দ্যাট আমার কথা মনে করে প্রেশার বাড়াতে থাকুন, ওকে? থামল মুগ্ধ। কণ্ঠে শ্লেষাত্মক হাসি টেনে কানের ওপর থেকে ফোনখানা আলগোছে নামাতে উদ্যত হলো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসলো তাহের সাহেবের অস্থির স্নিগ্ধ কণ্ঠ, আমার মেয়ে কেমন আছে অধীর? থমকায় রুরমানবের শক্তপোক্ত হাত। তামাকে পোড়া বাদামি ঠোঁটজোড়ার আচানক দেখা মিলল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। তার গমগমে গলার স্বর পরিবর্তন হয়ে সেটাই এবার শোনা গেল শ্লেষাত্মক ভাবভঙ্গি। সে কেমন সময় নিয়ে গা দুলিয়ে হাসলো দেখো। হাসতে হাসতে হুট করেই থেমে গিয়ে রাজভারী কণ্ঠে প্রত্যুত্তর করল, ক্ষুধার্ত হিংস্রবাগের কাছে শিকার যেমন অবস্থায় থাকে, ঠিক তেমন অবস্থাতেই অধীর রায়ের কাছে তার তুলতুলে শিকারী মাহি এহসান রয়েছে। আশা করি আপনাকে আর ভেঙে বোঝাতে হবে না। সহসা বুকের খাঁচায় লুকায়িত হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল তাহের হাসানের। মস্তিষ্ক হলো ফাঁকা। উপাস থেকে মুখের ওপর কল কেটেছে রুরমানব। ইচ্ছাকৃত বিষাদে ডুবিয়েছে মধ্যবয়স্ক তাহের হাসানকে। এদিকে চোখ দুটো আজ বাঁধ ভেঙেছে মধ্যবয়স্কের। অতীতের করা অনিচ্ছাকৃত অপরাধে ফের কুণ্ঠিত হয়েছে তার দাম্ভিক মস্তক। বুকের জোরালো ওঠানামার গতি যেন স্পষ্ট বলে দিচ্ছে, এই বুঝি নিয়তি। নিজের করা পাপকর্মের ভোগান্তি পোহাচ্ছে আমার সন্তান। অধীর কি তবে সত্যিই বলল, আমি কি সেই পিপিলিকা যার পাখা কাটছে সারমুক্ত দেবীর ছেলে? রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। ভোরের ম্লানতায় ডুবে আছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। গহীন জঙ্গলের মধ্যিখানে নির্মিত মনস্টার প্যারাডাইস এ তখন এক অদ্ভুত শান্তি বিরাজমান। প্যালেসের নিচতলার একদম কর্নারের কক্ষে ঠাঁই হয়েছে পারস্য সুন্দরী ডক্টর হায়ার। স্বাস্থ্য সচেতন সুন্দরী সদ্য ঘুম থেকে উঠেছে। ঘুম চোখে মখমলি বিছানার নরম গদি হতে শরীর নামিয়ে পা রেখেছে শীতল মেঝেতে। সুন্দরীর পরনে রয়েছে একখানা ঘিয়ে রঙা স্যাটিন কাপড়ে পাতলা নাইটি। কিওপ্লেটার ন্যায় নিখাত সৌন্দর্যের প্রতীক বদনখানি তার, যেন বড্ড আঁটসাঁট হয়ে আটকে আছে স্যাটিন কাপড়ের আড়ালে। মাথা ভর্তি এলোমেলো ব্লন্ড হেয়ার বেয়াদবি দেখিয়ে আছড়ে পড়ে আছে যুবতীর শুষ্ক গৌরববনা মুখখানার ওপর। অথচ যুবতীকে দেখো, সে কেমন বসে বসে ঝিমুচ্ছে। বিছানার একদম কাছে ঘেঁষে বসে থাকার দরুন তার মসৃণ পা দুটো স্থান পেয়েছে মার্বেলের তকতকে মেঝের কোলে। সদ্য ঘুম বিচ্ছিন্ন মস্তিষ্কের অসারতায় প্রায় মিনিট পাঁচেক এক ভঙ্গিমায় বসে রইল হায়া। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতেই বদনখানি নাড়ল তার। উঠে দাঁড়ালো বস্তা ছেড়ে।
হোমের রেসে টলতে থাকা পা দুটোই ভর দিয়ে যুবতী অবশেষে এসে দাঁড়ালো ড্রেসিং ভ্যানিটির বিশালাকার গোলাকৃতি আয়নার সম্মুখে। নিবু নিবু চোখ দুটো তার ক্রমশ নিজেদের উন্মুক্ত করতে ব্যস্ত। তবে এরই মধ্যে হুট করেই সুন্দরীর কর্ণঘুরে ভেসে এলো কারো দাম্ভিক কদমের শব্দ। শান্ত নির্জন কক্ষে বড্ড স্পষ্ট শোনাচ্ছে সে আওয়াজ। মুহূর্তে স্থির হলো হায়া। তার চোখ দুটোর পর্দা থেকেই নিমেষেই কেটে গেল সকল তন্দ্রা। যুবতী ভয়ার্ত ঠোক গিলে যেই না ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরবে, ঠিক তখনই একজন শক্তপোক্ত হাতের মালিক তার রক্ষ বাঁধন পেছন থেকে খপ করে আঁকড়ে ধরল সুন্দরীকে। সাথে নিজের লম্বাটে একখানা আলগোছে ডোবালো সুন্দরীর মসৃণ ঘাড়ে। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় হায়া। তড়িত বিস্ফারিত নেত্রে দৃষ্টিপাত করল সম্মুখের আয়নায়। পরক্ষণে আয়নায় স্বচ্ছ কাচের অতি পরিচিত একখানা গম্ভীর মুখ দৃশ্যমান হতেই শান্ত হলো হায়া। বুক ফুলিয়ে একখানা স্বস্তির নিঃশ্বাস ফেলে আওড়ালো, ওহ অ্যালেক্স, কতবার বলেছি তোমায় এভাবে হুঠার পেছন থেকে এসে জড়িয়ে ধরবে না। দেখলে তো, আবারও ভয় পেয়ে গেলাম। ভাবলাম কে না কে। মুখ ফসকে কতটুকু অর্ধেক আওড়ালেন, বাকিটুকু পূর্ণ করবার ফুরসত পেলেন না পারস্য সুন্দরী। তার আগে যুবকের শক্তপোক্ত হাতের হ্যাঁচকা টানে সর্বাঙ্গ সমেত ঘুরে দাঁড়ালো পেছনমুখী হয়ে। হতবাক হায়া হকচকিত নেত্রে মুখোমুখি দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষের পানে তাকাতেই দেখল ভ্রুদয় কুঁচকে রেখেছে অ্যালেক্স। মুখখানা তার চাপা ক্ষোভের ভাঁজ স্পষ্ট। তক্ষুনি আমতা করে ওঠে হায়া। জিভের ডগায় বাক সাজানোর কার্যে মত্ত সে। এরই মধ্যে গম্ভীর মুখমানব কোনরূপ বলাকওয়া ছাড়াই নিজের রুক্ষ ঠোঁটের আশ্লেষী কায়দায় আলগোছে টেনে নিল যুবতীর তীর তীর করে কাপাত্রয়ী গোলাপির আভায় ছেয়ে থাকা অধর যুগল। থমকায় হায়া। শুকনো ফাঁকা ঢোক গেলে এক মুহূর্ত দাঁড়িয়ে রয় পাথরে মূর্তির ন্যায়। ওদিকে যুবক অস্থির, নিজ অস্তিত্বের জানান দিতে বেপরোয়া সে। পারস্য সুন্দরী হাসল খানিক। বেপরোয়া গম্ভীর মুখ উন্মাদ যুবককে বাগে আনতে নিজেও পরিশেষে তাল মেলালো তার সনে। কিয়তক্ষণের গভীর উন্মত্ততায় মত্ত থেকে অবশেষে যুবতীর ওষ্ঠপুট ছাড়ল অ্যালেক্স। হাঁপাতে হাঁপাতে তক্ষুনি এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল পাঁচা কোলে। অতঃপর সিক্ত অধর কোণে দুষ্টু হাসির রেশ টেনে পা টানল বিছানার দিকে। হায়া হাসছে, লাজুকতার ন্যায় চোখ দুটো গুটিয়ে হাসছে মানবী। তবে কাণ্ড দেখো, লাজুকতার সে হাসির স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বিছানার দ্বারে এসে পৌঁছাতেই আচমকা তাকে মখমলি বিছানার কোলে ছুঁড়ে ফেলল অ্যালেক্স। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় হায়া। বিচক্ষণে মস্তিষ্কেও আগাম কিছু টের পেয়ে তড়িঘড়ি করে সজাগ হলো যেন। অ্যালেক্সের পানে হকচকিত দৃষ্টি তাকিয়ে থেকে মেয়েটা কেমন হতবাক কণ্ঠে বলে ওঠে, কি করতে চাচ্ছ তুমি অ্যালেক্স? আজ এসব নয় প্লিজ, আই এম অন মাই ডে। নির্দয় পাষণ্ড পুরুষ থোড়াই শুনল সুন্দরী সে বাক্য। সে কেমন নিজ উদ্যোগে এগিয়ে আসছে ভয়ার্ত রমণীর পানে। দুহাতে নীরবে খুলছে শার্টের সবগুলো বোতাম। হায়া ভরকায়। ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে পেছাতে লাগলো একটু একটু করে। অ্যালেক্স বাংলা হাসলো তা দেখে। তক্ষুনি বিছানায় ভর দিয়ে ভয়ার্ত রমণীর দুপা ধরে টেনে নিয়ে এলো নিজের কাছে। হায়া কাঁদছে এবার। দুহাত জোর করে অনুনয় জুড়ে বলে ওঠে, তুমি যখন যা বলো, যেভাবে বলো আমি তাই করি অ্যালেক্স, তবে প্লিজ আজকে আমায় রেহাই দাও, আমি অসুস্থ। কন্দ্ররত মেয়েটার ওপর সর্বাঙ্গের ভর ছাড়ল অ্যালেক্স। রমণীর লালাব আবরণে ছেয়ে থাকা বক্ষ বিভাজিকার সুডৌল আস্তরণের ভাঁজে এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থেকে পরক্ষণেই সুন্দরীর বাঁকানো কায়া উন্মুক্ত করতে মত্ত হলো সে। কণ্ঠে তাচ্ছিল্যের ছাপ ফুটিয়ে আওড়ালো, আই ডোন্ট কেয়ার সুইটহার্ট। সকালের ফুটফুটে আলোয় ছেলে গিয়েছে আবদ্ধ কামরা। শুনশান ঘুমন্ত কক্ষটিতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারোর ব্যথাতুর ফোঁপানোর শব্দ। কক্ষের একমাত্র মখমলি বিছানাটার অবস্থা একেবারে বেগতিক। চাদরের গায়ে লেপটে গেছে ছোপে ছোপে রক্তের উপস্থিতি। নগ্ন গায়ের ওপর ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে অদূরে বিছানার এক কোণে ঘেঁষে ফোপাচ্ছে হায়া। চোখ দুটো তার অবাধে ধরাচ্ছে অশ্রু। সুশ্রী গৌরববর্ণা মুখখানায় তার হিংস্র আচরণের দাগগুলি স্পষ্ট, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে তার মসৃণ ত্বক। বিছানার অন্য পাশের হেডবোর্ডের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘর্মাক্তুক অ্যালেক্স। তার ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে আটকে আছে একখানা মোটা শিগার। পাষণ্ড পুরুষ চোখ বুজে হাঁপাচ্ছে। তার লোমহীন পেটানো দেহখানা হাতে হতে চুইয়ে পড়ছে ঘামের কণা। নাভিকমলের বড্ড নিচে ঠেকে আছে প্যান্টের কাঁধ। যুবকের এক পা ঝুলছে মেঝেতে, অন্য পা উঁচিয়ে রাখা বিছানার কোলে। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে যুবক যেমন গমগমে গলায় বলল, দুপুরের দিকে প্যালেসের সকল মেয়েদের নিয়ে ছাদে যাবে সুইটহার্ট, সঙ্গে নতুন মেয়েটাকেও নিবে। তারপর যেভাবেই হোক বক্সে গান বাজিয়ে ওকে বাধ্য করবে নাচতে। সহসা থমকায় হায়া। কান্না ভুলে হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। শুকনো ফাঁকা ঢোক গিলে বিস্ময়াত কণ্ঠে অস্পষ্ট আওড়ালো, কিন্তু কিন্তু প্যালেসে তো গান বাজানো অথবা নাচা নিষিদ্ধ। মনস্টার জানলে মৃত্যু নিশ্চিত অ্যালেক্স।
তৎক্ষণাৎ কৌটিল হাসল অ্যালেক্স। বদ্ধ চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় কাত করে তাকালো মেয়েটার স্মিত মুখ পানে। রয়েছে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, আমি তো তাই চাই ডার্লিং, যেভাবেই হোক গুড গার্লের মতো কাজটা করে ফেলবো ওকে। বলেই এক লাফে বিছানা থেকে নেমে আসে অ্যালেক্স। হাতে থাকা শিকারটা ঠোঁটের ফাঁকে গুজে রেখে গটগটিয়ে পা বাড়ল দরজার পানে। ঠিক তখনই পেছন থেকে ভেসে হলো হায়ার নির্মল পরিশুদ্ধ কণ্ঠ, আমাকে বিয়ে করবে কবে অ্যালেক্স? থামলো যুবকের ব্যস্ত পদযুগল। অলক্ষ্যে ঠোঁটের কোণে অদ্ভুতভাবে ফুটে উঠল এক চিলতে তার ছেলের হাসি। যুবক প্রত্যুত্তরে কিছু না বলে গটগটিয়ে চলে গেল ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে ছলছলে চোখে তাকিয়ে রইল হায়া। মিনিট খানেক যেতে না যেতেই বাঁধ ভাঙা কান্নায় লুটিয়ে পড়ে নিজ মুখটা ঢেকে নিল দুহাতের ভাঁজে। মোটা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমাকে ভালোবাসাটা আমার এক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অ্যালেক্স। সাউথ কোরিয়া, জিজু আইল্যান্ড। বালুময় পাড়ের কোল ছুঁয়ে নিচ্ছে নীলাভ সমুদ্রের উত্তাল ঢেউ। ঢেউয়ের গর্জনে মুখরিত চারপাশ। ব্যস্ত পর্যটনময় আইল্যান্ডের চারপাশে গড়ে উঠেছে রিসর্ট সহ ধনীদের ব্যক্তিগত বাগানবাড়ি। তন্মধ্যে সবচেয়ে বিখ্যাত বাগানবাড়ি হিসাবে পরিচিত পাওয়া ডুপ্লেক্স বাড়িটির নাম হচ্ছে হোয়াইট ভিলা। সাউথ কোরিয়ার অন্যতম ড্রাগ ডিলার লিউ ইয়াংয়ের বাড়ি বলে কথা। প্রায়শই পর্যটকরা দূর থেকে অবলোকন করে যান বাড়িটি। হোয়াইট ভিলার টপ ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর জুড়ে সুইমিং পুল, মাথার ওপর ছাদ নেই। অদূরে বৃষ্টিপাত করলে সমুদ্রের নীলাভ কোল স্পষ্ট চক্ষুগোচর হবে যে কারো। উত্তপ্ত গরমে সুইমিং পুলের শীতল পানির নিচে গা ডুবিয়ে সাঁতরাচ্ছেন লিউ। তার সঙ্গী হিসেবে এক ঝাঁক নাট্যরমণী উপস্থিত সেটাই। মধ্যবয়স্কের প্রতি বড্ড নিবেদিত তারা। মানব যখন নিজ খুশিতে মতো ঠিক তখনই টপ ফ্লোরের মুখ্য দরজা দিয়ে হনহনিয়ে ছুটে এলো এক ঝাঁক সশস্ত্র নিরাপত্তা রক্ষী। তারা এসেই কেমন বন্দুক উছালো লিউর পানে। এই অতর্কিত কাণ্ডে ভরকায় লিউ শহর নিবেদিতরাও। কেউ কেউ ভয়ত আবহে চেঁচাচ্ছে ভীষণ। লিউ কেমন ঢোক গিলে কণ্ঠ উচালো, ভয়ত কণ্ঠে ডাক পারল, গার্ডস। শোনেনি কেউ। শুনলে নিশ্চয়ই মানবের ডাক অগ্রাহ্য করার ক্ষমতা হতো না কারো। লিউ কাঁপছেন এবার। ভয়ে ভয়ে আমতা আমতা করে রক্ষিত জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমার বাড়িতে ঢুকলে কি করে? প্রত্যুত্তরে কারোর মুখে রা নেই তেমন। সকলের বন্দুকের নল হয়েছে আরও তীক্ষ্ণ। এরই মাঝে হুট করে সম্মুখের গার্ডেরা ভাগ হলেন দুপাশে। লিউ অবাক হলো। হতবাক নেত্রে সম্মুখে তাকাতেই দেখলেন সফেদ রঙা দামি সুটবুট পরিহিত এক বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছে সগৌরবে। তার মাথার ওপর একখানা সফেদ রঙা গোলাকার টুপি। মাথাটা নুইয়ে রাখা দারুণ যুবকের মুখাবয়ব স্পষ্ট নয়। মিনিট দুয়েক পার হতেই বলিষ্ঠ পুরুষের পায়ের গতিতে রুখ পড়ল। সে কদম থামালো সুইমিং পুলের একদম সন্নিকটে। অতঃপর ধীরে ধীরে নিজ নুইয়ে রাখা ঘাটটা সামান্য উঁচিয়ে ডান হাত আলগোছে মাথার ওপর থেকে টুপিখানা নামিয়ে দৃশ্যমান করলো নিজেকে। লিউ কেমন ভ্রু কুচকায় অপরিচিতকে দেখে। বিভ্রমে ডুবে আছে তার ঘোলাটে চোখ দুটো। এদিকে যুবক তীক্ষ্ণ হাসলেন। টুপিটা আলতো করে পেটের ধারে ঠেকিয়ে নিজের ইন্ট্রো দেওয়ার কায়দায় বলতে লাগলেন, হ্যালো বাস্টার্ড, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম एडविन विल्स, द राइट हैंड ऑफ द ग्रेट रुश्दी किंग। नाम तो सुना ही होगा, रुश्दी किंग। নামটুকু কর্ণঘোরে ছেদ অতিক্রম করতেই সর্বাঙ্গ ঝাঙ্কার দিয়ে উঠল লিউয়ের। অসরতায় ডুব দিল মস্তিষ্ক। শিলার পাড়ির নিচে গা ডুবিয়ে রেখেও খরা নামল মানবের কণ্ঠায়। চোখ দুটো হয়েছে বিস্ফারিত। লিউ তক্ষুনি সাঁতরে উঠে গেল পুলের অন্য পাশে। অতঃপর সকলের সম্মুখে প্রাণ ভয়ে ছুট লাগালো নেক্সট ডোর দিয়ে। অথচ তার অমন চলে যাওয়ার দেখেই স্থির এডউইন। বাঁকা চোখে তাকিয়ে আছে কেবল। রুক্ষ দাঁতের চাপায় রুষ্টতার সাথে নিজ নিম্নাংশের ঠোঁটখানা খানিক পিষ্ট করে শ্লেষাত্মক কণ্ঠে বলল, প্রাণের ভয়ে শেষে কিনা নিজেই জমের কাছে দৌড়াচ্ছে। নট ব্যাড। প্রাণপণে দৌড়াচ্ছে লিউ। থামাথামির নাম নেই আজ। তার পায়ের গতি মাত্র অতিক্রম করলো বাড়ির সদর চৌখাট। সম্মুখের ওয়াকওয়ে দিয়ে ছুটছে সে। বারবার ঘাড় বাঁকিয়ে তাকাচ্ছে পেছনে, খেয়াল করছে সশস্ত্র রক্ষীরা আসছে কিনা। মানব যখন অন্যত্র তাকিয়ে থেকে দৌড়াতে মুশগুল, ঠিক তখনই একখানা ল্যাম্বরগিনি এসে আচমকা ঠুকে বসল মানবের পায়ের হাড়ে। সহসা ছিটকে পড়ল লিউ। ছিটকে গিয়ে তার কোমর ঠেকলো কংক্রিটের জমিনে। মুহূর্তেই কোমরের ব্যথায় চিৎকার দিয়ে ওঠে বেচারা লিউ। এক হাতে কোমর ডলতে ডলতে আটকা দৃষ্টি তাক করলো সম্মুখে। অপরিচিত এক গাড়ি, তাও ঢুকছে তার ব্যক্তিগত বাড়িতে। এই নিয়ে চিন্তায় মুদেছে লিউ। কপাল গুছিয়ে থেকে খ্যাক খ্যাক করে গাড়ির মালিককে জিজ্ঞেস করলেন, কে আপনি? আমার বাড়িতে কি করছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি গাড়ির ভেতর থেকে। তবে মিনিট দুয়েক বের হতেই গাড়ির ড্রাইভার কেমন হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন ভেতর থেকে। ভীষণ ব্যর্থতায় ঘাড় নুইয়ে আলগোছে খুলে দিলেন ব্যাক সিটের দরজা। তক্ষুনি দেখা মিলল এক দাম্ভিক পুরুষের।
গায়ে তার বিদঘুটে কালো রঙের ওভারকোট, ভেতরের কালো রঙের শার্টের বেশ শকটা বোতাম হাঁ করে খুলে রাখা। ফলাফলস্বরূপ উন্মুক্ত হয়েছে রুড়মানবের লোমহীন পেটানো বক্ষ। মানবের গলায় ঝুলছে একখানা তীক্ষ্ণ প্রতীকী লকেট। মাথার ওপর ভর করছে গোলাকার ফেডারো টুপি, মুখ ঢাকা কালো রাঙা মাস্কে। যুবকের ডান হাতে বৃদ্ধা এবং তর্জনী চাপায় জ্বলন্ত সিগার। বুট পরিহিত শক্ত দাম্ভিক পদযুগল সগৌরবে বেরিয়ে এলো গাড়ি থেকে। হতবাক লিউ কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। অপরিচিত মানবের পানে একদৃষ্টে তাকিয়ে থেকে হতভম্বতায় জিজ্ঞেস করে বসল, কে? মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া বাঁকা হাসলো বোধহয়। আঙুলের চাপায় আটকে রাখা সিগারটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ফের উঠল মাস্কের ওপর দিয়ে ঠোঁটের ফাঁকে। সেথায় একটান বসিয়ে রুড়মানো কেমন দাম্ভিক স্বরে আওড়ালো, ইয়োর ড্যাডি ইজ হোম, ওয়েলকাম করবি না? ভরকায় লিউ। আজকে তার ভরকানোর দিন। মানবের হতবিহ্বল চোখ দুটো সামনে তাকিয়ে আছে বোকার ন্যায়। ওদিকে ততক্ষণে এডভিন সহ বাকিরা এসে হাজির। ঘাড় নুইয়ে দাম্ভিক পুরুষকে কুর্নিশ জানিয়ে সকলে একযোগে বলে ওঠে, হোলা মনস্টার। তক্ষুনি কেঁপে ওঠে লিউ। চক্ষু ছানাবড়া হয়ে ছুঁয়ে নিল তার ললাট। বিস্ময়ে দূরত্ব বাড়ল ঠোঁটের ফাঁকে। হতভম্ব বেচারা ভুলেই গেল চোখ নোয়ানোর কথা। রুড়মানব ঘাড় কাত করে দেখল তা। তৎক্ষণাৎ গম্ভীর মুখে আদেশ ছুড়ল, ওকে বেঁধে রাখ ওর বাড়িতে। হুকুম তামিলে মত্ত হলো এডভিন। সহসা এগিয়ে এসে শক্ত থাবায় আঁকড়ে ধরল লিউর মাথার তালুর চুল। অতঃপর বেচারাকে সেভাবেই টানতে টানতে নিয়ে গেল গাড়ি অবধি। লিউ কাঁদছে, শত অনুনয় জুড়ে নিজেকে ছাড়তে বলছে, তবে বালাই শার্ট। সে কাঁদা কি আর কাজে দেয়? অবশেষে মিনিট পাঁচেকের মধ্যে বেচারা মুখে কচটেপ, হাত পা দুটো পিছমরা করে বেঁধে রাখা সম্পূর্ণ হলো। কাজ শেষে চলে গেল এডভিন। বাইরে থেকে মোটা মোটা পাইপলাইন দিয়ে কিসব উটকো গন্ধযুক্ত তরল ছেটাচ্ছে বাকিরা। আবদ্ধ লিউ তৎক্ষণাৎ বোঝেনি এ তরলের আসলে কি। তবে মুহূর্তেই ব্যয়ে তার টনক নড়ল বুঝে গেল এই তরল আসলে পেট্রোল। উচ্চমাত্রার দাহ্য তরলে গোসল সেরেছে লিউয়ের বাগান বাড়ি। বাড়ির সদর দরজার সম্মুখে সটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। ফুঁকছে 5 নম্বর সিগার। দরজার ওপারে বসে আছে লিউ, তরপাচ্ছে প্রাণ ভরে। মনস্টার দেখল সব, তবুও নির্দয় মানব চোখের পলকে ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা এক টোকায় ছুঁড়ে ফেলল তরলে লেপ্টে থাকা বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল হিংস্র দাবানল। অতঃপর আবদ্ধ কণ্ঠে ব্যাপক গোয়ানি শব্দে ভারী হলো চারপাশ। মনস্টার নির্বিকার। পকেটে হাতড়ে আরেকখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে বসিয়েছে সে। লাইটার বের করেই যেই না সিগার শেষে ভাগে আগুন ধরাবে, অমনি কানের ফাঁকে গুজে রাখা ইয়ারপরের শব্দে হলো রুড়মানবের। কেউ একজন ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, মনস্টার ম্যাম ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। থমকায় তাই লাইটার ধরে রাখা হাত। লাইটারের আগুনটুকু বাতাসের ঝাপটায় দোল খেতে খেতে অবশেষে নিভিয়ে গেল এক পর্যায়ে। আর অমনি ধপ করে জ্বলে উঠল রুড়মানবের মস্তিষ্ক। অন্তরটা মুচড়ে উঠল অজানা কারণে। যুবক কেমন অস্থির হয়ে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। গটগটি এগোতে এগোতে হুঙ্কার ছুড়ে বলল, এডউইন জেট রেডি কর, প্যালেসে যাব। আকাশ থেকে পড়ল এডউইন। তড়িঘড়ি করে এগিয়ে এসে তাল মেলালো মনস্টারের দ্রুত পদের সঙ্গে। কণ্ঠে ভরকানো ভাব লেপটে আওড়ালো, কিন্তু মনস্টার, এখানে 200 মিলিয়ন পাউন্ডের ডিল, জাস্ট ফাক অফ এভরিথিং। বিকেল হওয়ার জোগাড়। খোলা আকাশের নিচে কতগুলো প্রাণ বসে আছে গোলাকার ভঙ্গিতে। মধ্যকার ফাঁকা অংশে ঘুরেছে একখানা কাচের বোতল। খেলা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবসময় নিজেকে গুটিয়ে রাখা সপ্তদশী আজ বড্ড হাস্যোজ্জ্বল। এখানে আসার পর আর প্রথমবার সকলের সঙ্গে মিশবার সুযোগ হলো তার। মেয়েগুলো বড্ড মিশুকে, কি সুন্দর মিশেছে মেয়েটার সাথে। অথচ পুরুষ মেয়েরা আসেইনি ছাদে। যদিও বা প্রথম ডক্টর হায়ার উদ্যোগে সবাই রাজি হয়েছিল একযোগে টাইম স্পেন্ড করবে, তবে পরক্ষণেই যখন জানলো নতুন মেয়েটাও তাদের সাথে থাকবে, অমনি লেজ গুটিয়ে পগার পার সব। হায়া অবশ্য জোর করেনি ওদের। একখানা বিশালাকার গান বাজানোর বক্স নিয়ে উঠে এসেছে ছাদে। মিলা আজ বড্ড গম্ভীর। তার শঙ্কিত দৃষ্টি অদূরে বসে থাকা হায়ার পানে নিবদ্ধ। মেয়েটা কেমন ঘেঁষে ঘেঁষে ঘেঁষাঘেঁষি করছে মাহির সঙ্গে। মিলা ভাবুক হয়েছে বেশ। বিচক্ষণ মস্তিষ্কে বাজছে, হায়া আজ এত সুইট বিহেভ করছে কেন? যে মেয়ে আগ বাড়িয়ে কারোর সাথে কথা অব্দি বলে না, সে কিনা মুনলাইটের সঙ্গে নিজে থেকে খাতির জমাচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই তো। মিলার ভাবুক ভাবখানা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বোতলে নল এসে ঠেকলো তার দিকে। আর অমনি পাশ থেকে হৈ হৈ করে ওঠে সবাই।
মিলা ভরকায়, হকচকিত দৃষ্টিতে বোতলের পানে তাকাতেই বিরক্তিতে কুঁচকে যায় তার নাক মুখ। সম্মুখ থেকে হায়া তখন তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়ে, এবার তোমার পালা মিলা। এখন জলদি বলো, তুমি তুরুত নিবে নাকি ডিয়ার? কপাল গোছালো মিলা, নাখোশ ভঙ্গিতে জবাবে বলল, ডিয়ার। অলক্ষ্যে বাঁকা হাসলো পার্শ্ব সুন্দরী। তক্ষুনি কুটিল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে বসলো, তাহলে এক্ষুনি আমাদের সবার জন্য পাস্তা রেঁধে নিয়ে এসো। সহসা ভ্রু গোটায় মিলা। অতি বিরক্ত মেজাজ বলে ওঠে, অন্য কিছু বলো। নাছোড়বান্ধা পারস্য সুন্দরী, অত সহজে হার মানার পাত্রী নয় সে। তৎক্ষণাৎ নিজ স্থানে বসে মাইকে শুনিয়ে শুনিয়ে ভাব নিয়ে গাল ফুলিয়ে বলে, তাহলে আর কি করার, মানতে না চাইলে খেলা বাদ দিতে হবে। এহেন কথায় তক্ষুনি নড়েচড়ে ওঠে মাহি। বোকা মানবী হায়ার হয়ে মিলার নিকট প্রস্তাবিত কণ্ঠে বলে ওঠে, যাও না মিলা, তুমি তো ভালো রান্না পারো, আশা করি তোমার খুব একটা সমস্যা হবে না। কথাটুকু পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেক মেয়ে কেমন সদ্য বলে ওঠে, চলো মিলা, আমিও তোমাকে হেল্প করব। সকলের এহেন জোরাজোরিতে অবশেষে বাধ্য হয়ে রাঁধে যেতে সায় জানালো মিলা। নাখোশ ভঙ্গিতে গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। সে যেতেই ফের বোতল ঘুরে বসালো হায়া। প্রতিটি মানুষের মনে আবারও বাড়ল উদ্বেগ, তবে এবার বোতলের নলেসে ঠেকলো মাহির পানে। অমনি খুশিতে আত্মহারা হায়া। ভীতু মাহি কেমন গুটিয়ে বসল। চশমা পরা মায়াবী চোখ দুটো আড়াল হলো সকলের অলক্ষ্যে। হায়া কেমন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নেবে, তুত না ড্রিয়ার? কিছুক্ষণ সময় নিল সপ্তদশী। দাঁতের রুষ্ট স্পর্শে ঠোঁট ছুঁয়ে ভাবলো কিয়তক্ষণ, পরিশেষে জানালো ডিয়ার। বাঁকা হাসলো হায়া। আচমকা মাহিকে ডিয়ার দিয়ে বলল, ওকে দেন, আমাদের সবাইকে নেচে দেখাও। তুমি না বললে কিন্তু তুমি না বললে কিন্তু হবে না, যেমনই পারো নাচতে হবে। এহেন কথায় বিপাকে পড়ল মাহি। ইতস্ততায় ছেয়ে গেল লাজুকতার সর্বাঙ্গ। চিবুক নামালো গলার কাছে। মেয়েটাকে কেমন মিনমিনে স্বরে বলল, আমি আসলে তেমন ভালো নাচতে পারি না। মুচকি হাসলো হায়া। আলতো করে সপ্তর্ষির কাজ চাপড়ে বলল, যতটুকু পারো নাচো, তাহলে মন ভালো হয় জানো তো। সহসা দৃষ্টি উঁচায় মাহি। সন্দিগ্ধতায় ডুবে থেকে আমতামতা করে বলে, কিন্তু গান ছাড়া নাচবো কীভাবে? এহেন কথা শেষ হবার পূর্বেই পাশ থেকে একখানা ছোট পেনড্রাইভ বের করে আনে হায়া। তা মাহির পানে এগিয়ে দিয়ে বলে বসে, এই নাও, এখানে বাংলাদেশি অনেক গান আছে, তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটা অন করে নেচে ফেলো। আনমনেই হেসে ওঠে মাহি। তক্ষুনি হায়ার হাত থেকে পেনড্রাইভটা হাতে নিয়ে খুশি মনে বলল, ওকে। হাওয়ার বেগে ছুটছে মনস্টারের গাড়ি। প্যারাডাইসের লোহার গেট পেরিয়ে মাত্রই প্রবেশ করলো প্যালেসে। দুর্বার গতিতে গাড়িটা অবসরে এসে থামলো প্যালেসের থদর দরজার সামনে, যেথায় আগে থেকে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। গভীর মুখে কপট ভাব ধরেছে হতভম্বতার। হন্যে হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মুগ্ধ। পায়ের গতিতে টান বসিয়ে রুর মানব কেমন গটগটিয়ে ঢুকলো প্যালেসের ভেতরে। পেছন পেছন এক পাশে এডউইন এবং অন্য পাশে অ্যালেক্সও হাঁটা ধরলো মানবের সঙ্গে। মুগ্ধ হাঁটতে হাঁটতেই কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুড়ে আওড়ালো, কোথায় বান্দির মেয়ে? কথাটুকু আওড়ানোর সঙ্গে সঙ্গে প্যালেসের গোলাকার ছাউনির ওপর থেকে ভেসে এলো গানের সুর। অমনি থমকায় মুগ্ধের পদযুগল। মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করলো মানবের মুখাবয়ব। হাত দ্রুত হলো মুষ্টিবদ্ধ। দৃঢ় চোয়ালটা কটমট করছে মুগ্ধের। বজ্রকঠিন কণ্ঠে তক্ষুনি গর্জন তুলে আওড়ালো, প্যালেসের গান বাজানোর মতো এত বড় দুঃসাহস কোন জানোয়ারের বাচ্চার হয়েছে? গার্ড, আমার তলোয়ার দে। আতকে ওঠে এডউইন। ভয়ের তো আবহে আগ বাড়িয়ে যাই না মনস্টারকে থামাতে যাবে, অমনি তার দৃষ্টিকে আটকালো অ্যালেক্সের পানে। গম্ভীর মুখে অ্যালেক্স কেমন বাঁকা হাসছে দেখো। ঘাড় কাত করে এডউইনকে আচমকা চোখ টিপে বসল সেই। বিচক্ষণে এডউইন একে একে দুই মিলিয়ে বুঝে নিল অনেক কিছু। রুর মানব চলে গিয়েছে বহুদূর। এডউইন মুহূর্তেই মনস্টারের পিছু পিছু ছুটতে চাইলে তার পথে এসে আটকালো অ্যালেক্স। অলকে এডউইনের পেট বরাবর চেপে ধরল রিভলভারের ঠান্ডা নল। গম্ভীর মুখে বাঁকা কণ্ঠে বলল, রিল্যাক্স এডউইন, এত ছুটোছুটি করছে কেন? থামো একটু। এক হাতে ধারালো তকতকে তালবার। মুখাবয়ব রং ধরেছে হিংস্রতার। ক্ষিপ্ততার ছাদের দিকে এগোচ্ছে রুর মানব। তার ব্যস্ত পদযুগল ছাদের চৌখাটে পা রাখতেই তার ক্ষুদ্র দৃষ্টিকে আটকালো অদূরে নৃত্যরত সপ্তর্ষির পানে। মুহূর্তেই থমকায় নির্দয় পুরুষ। তার চোখ দুটোয় আগুন নিমেষেই নামলো এক পশলা বৃষ্টি। শক্ত চোয়াল ছেড়েছে হাড়ের অংশ। হতবাক হয়েছে ক্ষুদ্র মস্তিষ্ক। অদূরে মনের সুখে দক্ষ কায়দায় নাচছে মাহি। বক্সে তখন গান বাজছে, হাতের চুড়ি ছামছাম বাজে, বসে না এমন কোনো কাজে, প্রেম আসে যায় এ মনে তোকে না পাওয়ার কারণে। থমকানো রুর মানবের কণ্ঠায় নেমেছে একরাশ হতভাগতা। চোখে মুখে লেপ্টে আছে অবাধ টান।
তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোলো, আমার পিচ্চি এত বড় হয়ে গেল কবে থেকে? শেষে কিনা আমাকে নাচতে নাচতে নিজেও এখন নাচছে। মাহির পায়ের তাল বাড়িয়েছে। পরনের গোলাকার জামার ভাঁজে হুট করে পা আটকে গেল সপ্তদশীর। গায়ের ভরে দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না মুখ থুবড়ে উল্টে পড়বে, অমনি একজোড়া শক্তপোক্ত হাতের শক্ত বাঁধনে মুহূর্তেই আবদ্ধ হলো সপ্তদশী। তক্ষুনি তটস্থ সকলে। মনসারের উপস্থিতি দেখে লেজ গুটিয়ে পালালেন সকলে। একদিকে কাপত্রয়ী মাহি, দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি তার মেঝে থেকে বড্ড উঁচুতে, আটকে আছে কারো শক্ত বাঁধনে। ধীরে ধীরে কাঁপা কাঁপা চোখ দুটো পর্দা সরল মানবী। ঘাড়ের মাংসল পেশি কুচকে মাথা উঁচু করে তাকালো সম্মুখে। আর অমনি তার মায়াবী চোখ দুটো ডুব দিল সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার বাদামি চোখ দুটোর মাঝে। মুহূর্তে আকাশ থেকে পড়ল মাহি। শুকনো জীবের ডগা খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে, তার আগেই শোনা গেল রুণ মানবের বাজখায় কণ্ঠ। যখন তখন উড়ে এসে আমার গায়ে পড়িস কেন বান্দির মেয়ে? হ্যান্ডসাম ছেড়ে দেখলে কাবু থাকে না নিজের ওপর, তাই না? হতবম্বতায় আকাশ ভেঙে পড়ল মেয়েটার ওপর। কণ্ঠে নামলো চাপা ক্ষোভ। সে কেমন তীর তীর মেজাজে বলল, আমি আবার কখন আপনার গায়ে পড়লাম? আপনি তো নিজেই এগিয়ে এসে ধরলেন আমায়। রুণমানবে চুয়ার শক্ত করলে এবার। দাঁত কিরমির করে ফের ধমকে গলায় শুধালো, তা না হলে কি করতাম বান্দির মেয়ে? যেভাবে বাদরের মতো লাফাচ্ছিলি, এক্ষুনি না ধরলে নির্ঘাত পড়ে গিয়ে হাত পা ভাঙতি। ভাঙলে ভাঙতাম, তাতে আপনার কি? মেয়েটার এহেন পাল্টা উত্তরে রাগ বাড়ল মানবে। রীতিবিরক্ততায় ছেয়ে গেল মুখ। কণ্ঠে তেজ ঢেলে ফের আওড়ালো, মুখে দেখছি ক্ষয় ফুটছে। আমার গায়ে পড়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে? চল নাম আমার গা থেকে। নাক ফুলালো মাহি। মুখটা অন্যত্র ঘুরিয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, আপনি ছাড়লে তবেই না নামতাম। আগে গা থেকে হাতটা সরান। এরপর যে বাঁকা হাসল মুগ্ধ। যুবকের মাথায় চাপলো এক অদ্ভুত দুষ্টু বুদ্ধি। সে কেমন চট করে জোর বাড়ালো হাতে। রুক্ষ আঙুলগুলো দাবিয়ে দিল সপ্তর্ষির কোমল বাঁকানো কোমরে। মুহূর্তেই ঝংকার দিয়ে ওঠে মাহির সর্বাঙ্গ। মেয়েটা মোচড়াতে লাগলো ভীষণ। কণ্ঠে বিরক্তি ভাঁজ ফেলে বলল, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন বেস্ট। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ বাড়ল মুগ্ধের। আঙুলগুলো হয়ে উঠল বেপরোয়া। যুবক কেমন আলগোছে মুখ নামিয়ে আনলো মেয়েটার মুখের ওপর। সে তাই আলতো করে ফু দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, ওহ কাম অন বিউটি, আমি এখনও কিছুই করা শুরু করিনি। গলায় শুষ্কতা নামলো মাহির। গায়ে নামলো অসারতা। সে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আপনি হাত নামান আমার গা থেকে। যুবক এবারে আরেকটু বাড়ল। ধীরে ধীরে নাক ডোবালো মাহির নরম মসৃণ গালে। সে তাই শান্তভাবে পড়ে থেকে বলল, খারাপ লাগছে? অসহ্য লাগছে। মাহির এহেন ঝাঁচালো কণ্ঠে হাসলো মুগ্ধ। মেয়েটার গালে নাক ঘষে বলল, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট। দম আটকে গেল মাহির। শুকনো হলো কণ্ঠা। মেয়েটা কেমন তেজ দেখিয়ে ফের পড়ল, ইয়া আল্লাহ, কবে আপনার কাছ থেকে একটু শান্তি পাবো আমি? বাঁকা হাসল রুরমানব। মেয়েটার গাল থেকে নাক সরিয়ে তাকালো মুখ পানে। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, যার মাথার ওপর আমি নামক আজ তো এক অশান্তি ঘুরপাক খাচ্ছে, তার আবার শান্তি? অকাদরের বাইরের কথাবার্তা কেন বলছিস বান্দির মেয়ে? নাক ফোলালো মাহি। মুখটা ঝামটি দিয়ে বলল, অসহ্য। আপনি আমায় কবে মুক্তি দিবেন বলুন তো? পরপরে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর কোনো মুক্তি নেই পিচ্চি। হুটহাট নতুন সম্বোধনে ভরকায় সপ্তদশী। বিস্ময়ের অসারতায় ডুবেছে তার সচল মস্তিষ্ক। কানে বোধহয় এখনো বাজছে নিদর মানবের শান্ত কণ্ঠস্বর। সপ্তদশীর নড়চড় বাড়ল। ক্ষুদ্র বদনখানি রুর মানবের রুক্ষ হাতের বাঁধন হতে মুক্ত করার প্রয়াসে মত্ত থেকে নাক কুচকে বিরক্ত কণ্ঠে বলল, যার সান্নিধ্যে প্রতিটি মুহূর্ত কাটে বিষাক্ততায়, তার সাথে পরপরে দেখা করার প্রসঙ্গ আসে কোত্থেকে? আল্লাহ করিক আগামী 6 মাসের পর এই প্যালেস নামক জাহান্নাম থেকে মুক্তি পাবার পর দ্বিতীয়বার আপনার মতো জালিমের মুখ দর্শন যাতে আমার করতে না হয়। যুবকের বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি নিষ্পালক ভঙ্গিতে সপ্তর্ষির পেল্লবিত মুখখানার পানে নিবদ্ধ। তার বাঁ হাতের শক্ত বাঁধনে বন্দি সপ্তদশীর কোমল বাঁকানো কোমর। ডান হাতের মুঠোয় শক্ত করে আটকানো তলোয়ারের ধাতব হাতল। যুবক হাসল এবার। ধারালো ক্যানাইন দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করলো পিয়ার্সিং করা নিম্নাংশের ঠোঁট। নীরবে চোখ দুটো খানিক ক্ষীণ করে নিয়ে মুখটা এগিয়ে আনলো মাহির মুখ পানে। সপ্তদশী দাঁত কিরমির করে ওঠে তক্ষুনি। এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নেয় অন্যত্র। বিরক্ততায় চোখ খিচে নিঃশ্বাস টানতেই আচানক তার কানে লতিতে লেপটে গেল যুবকের খাড়া নাকের উষ্ণ ছোঁয়া। ভরকায় মাহি। এক মুহূর্তে হিম কাণ্ডে স্থির হলো তার সর্বাঙ্গ। বেচারির দম আটকালো কণ্ঠনালীর ডগায়।
অক্ষিপুটের সঙ্গে কুঁচকে গেল মুখ। তার কানের কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা দোল খাচ্ছে ভীষণ। ব্রিটিশি সুন্দর নাকের ডগাটা এলোপাথারি ছুঁয়ে দিচ্ছে সপ্তর্ষির কোমল ত্বক। মাহি কাঁপছে এবার, কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে না একটিও শব্দ। বেচারি টালমাটাল। অসারতায় ডুবে থাকা তার হাত দুটো যুবকের বুকের কাছে উঠে এসে সজোরে ঠেলতে গেলেই কর্ণভরে ভেসে এলো রুর মানবের রহস্যময় বাঁকা কণ্ঠ। কাউকে এত বেশি ঘৃণা করতে নেই মেয়ে, কেননা ভাগ্য বড় কুচ্ছুটে জিনিস। দেখা গেল তুই যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করছিস একটা সময় তাকেই চোখে হারালি। মস্তিষ্কটা তড়াক করে জ্বলে উঠল মাহির। কাপা কাপা বদনখানি অনড় হলো মুহূর্তেই। চোখ দুটো আবারও খানিকটা কুচকে নিয়ে মেয়েটা কেমন কাপা কাপা কণ্ঠে আওড়ালো, অসম্ভব, সেটা আপনার স্বপ্নে হবে, বেশ বাস্তবে নয়। ফের বাঁকা হাসল রুদ্রমানব। দক্ষ কূটকৌশলীর কায়দার নিজ নাকের ডগাটা আলতো করে সরিয়ে আনলো মেয়েটার মসৃণ কপালে। সুপ্ত সপ্তদশী সুশ্রী গৌরবনা ডান গালটায় তীব্র ঘর্ষণ চালাচ্ছে নির্দয় মানবের বেহায়া নাকের ডগা। সে অপ্রসন্ন কাণ্ডে দুর্বল হচ্ছে বোকা মানবী। ভয়ে অস্বস্তিতে কাঁপছে ভীষণ। যুবক আর দৃষ্টিতে দেখল সব। দৃঢ় চোয়ালে তেজি ভাব বসিয়ে তক্ষুনি ডান হাত থেকে তলোয়ারটা এক ঝটকায় ছুঁড়ে ফেললো অদূরে। মুহূর্তে ঝনঝনিয়ে উঠল ধারালো অস্ত্রখানা। সে শব্দের তীব্রতায় ছিটিয়ে গেল মাহি। যুবক আলগোছে জোর বাড়ল হাতের। ডান হাতের রুক্ষ আঙুলের চাপে আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সে তাই আগ্রাসী চাপ বসিয়ে মেয়েটার নতমুখখানা সামান্য উঁচিয়ে তুলে রাশভারী কণ্ঠে শুধালো, অসম্ভব? এটা আবার কি? এমন কোনো শব্দ আমার ডিকশনারিতে আজ অব্দি স্থান পায়নি বান্দির মেয়ে। যা একবার আমার মুখ দিয়ে বেরোবে তা শেষ অব্দি আমার কল্যাণে ঘটবেই ঘটবে। কজ ইউ নো না, অসাধ্যকে সাধন করাই অধীর রায়ের কাজ। তরাক চোখ খুলল মাহি। ঘাড় বাঁকিয়ে স্তম্ভিত দৃষ্টিতে এক মুহূর্তে তাকিয়ে রইল রুর মানবীর পানে। মেয়েটার সহসা ঘুরে তাকানোর যুবকের বিচক্ষণ মস্তিষ্কে হুট করে বেজে উঠল একখানা প্রশ্ন। তার ভ্রুদয় কুঞ্চিত এ পর্যায়ে, মুখটা হয়েছে গম্ভীর। সে কেমন ক্ষুদ্র চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে কণ্ঠে একরা সন্দিগ্ধ ঝাঁঝ ঢেলে জিজ্ঞেস করল, তুই নাকি অসুস্থ? আকাশ থেকে টপকানোর ভঙ্গিমা ধরল মাহি। আশ্চর্য কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, এত বড় তরতাজা মিথ্যে কথাটা বলতে একটুও বাধছে না আপনার? সহসা তীক্ষ্ণ হলো মুগ্ধের বাদামি চোখ দুটোর দৃষ্টি। সে দৃষ্টির অন্তরালে সত্য উন্মোচনের প্রখর প্রয়াস বিদ্যমান। বিচক্ষণ মানব একে একে দুই মেলানো মনে মনে। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে ঘাড় বাঁকালো এদিক ওদিক। সপ্তদশী হাঁ হয়ে দেখল শুধু। তার বাকশূন্য জিভ ঠেলে ঠোঁটের ডগায় কথা পৌঁছানোর আগে যুবক ঘটায় আর এক কাণ্ড। নির্লিপ্ত ভঙ্গিমায় তক্ষুনি এক হাতে মেয়েটাকে তুলে নিল কাঁধে। এহেন অতর্কিত কাণ্ডে হকচকায় বোকা মানবী। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে ভরকানো কণ্ঠে প্রশ্ন ছড়ে, এ কি, আপনি আমায় কাঁধে তুললেন কেন? তৎক্ষণাৎ প্রত্যুত্তর করার যাচ্ছে তাই সভা মাফিয়া বিশ্বের নেই। মেয়েটাকে নিজ প্রশস্ত কাঁধে ঝুলিয়ে রেখে সে কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার গুজেছে ঠোঁটের ফাঁকে। সদ্য জ্বালানো লাইটারের আগুনটুকু দু হাতের আবদ্ধতায় বাতাসে ঝাপটা হতে বাঁচিয়ে কুচিয়ে সিগারের শেষ ভাগ ধরিয়ে মুখভর্তি ধোঁয়া টানল যুবক। অতঃপর গমগমে গলায় আওড়ালো, ছাদে থেকে কি এমন ঝান্ডা কাটবি বান্দির মেয়ে? সহসা মুখ কুচকে গেল মাহির। তিক্ততায় ছেয়ে গেল কণ্ঠায়। মেয়েটা কেমন ঝাঁজ দেখিয়ে পর মুহূর্তে বলল, নিচে নামান বলছি, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো। কথাটা কানে তুলেনি মুগ্ধ। ভাবলেশহীন ভঙ্গিতে পায়ের গতি টেনে সিগার ফুঁকতে ফুঁকতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আমি এখনো মরিনি রে বান্দির মেয়ে। বাদরের মতো ধেই ধেই করে নিচে কুদে বাদুরুকে নিশ্চয়ই ব্যথা করেছিস। এবার চুপচাপ পড়ে থাক কাঁধে। সপ্তদশী বুঝে গেল লোকটাকে আর বাড়তি কিছু বলে লাভ নেই। ব্যর্থতায় সে চুপচাপ পড়ে রইল মানবের কাঁধে। কিয়তক্ষণ পেরোতেই তার মনের কোণে উত্থাপিত হলো একখানা সাহসী প্রশ্ন। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিল মাহি। আমতা আমতা করে পরিশেষে মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু জিভের ডগায় এনে আওড়ালো, আপনার কি হয়েছে? কোরিয়া থেকে ফিরে এসে এমন বিহেভ করছেন কেন আপনি? পা দুটো চলমান মুগ্ধের। মেয়েটাকে কাঁধে নিয়ে মাত্রই প্রবেশ করলো এলিভেটরে। নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুঁজে শুধালো, কেমন বিহেভ করছি বান্দির মেয়ে? উত্তর সাজাতে ব্যস্ত মাহি। খানিকক্ষণ অস্থিরতায় কামড়ালো নিজের ঠোঁট। অতঃপর মনের কোণে একরাশ সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, এক কথায় অদ্ভুত। বারবার বারণ করা সত্ত্বেও ছুঁয়ে দিচ্ছেন আমায়। সহসা গালের ভাঁজে জিভ ঢেলে বাঁকা হাসল রুর মানব। ঠোঁটের ফাঁকে গুজে রাখা শিকার শুদ্ধই রাজহারী কণ্ঠে শুধালো, তোকে নিশ্চয়ই এখানে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আনিনি বান্দির মেয়ে। ভ্রু গোটায় মাহি।
লালাটের চামড়ায় গোটাকতক সন্দিগ্ধ ভাঁজ ফেলে জিজ্ঞেস করে ওঠে, মানে? এ পর্যায়ে বাঁ হাতটা পকেট থেকে বার করলো মুগ্ধ। ঠোঁটের ফাঁক হতে সিগারটা আলগোছে নামিয়ে এনে কুটিল কণ্ঠে আওড়ালো, তোর শান্তির স্থায়িত্ব খুব একটা বেশি দিন নেই বান্দির মেয়ে, বড়জোর আর মাত্র 18 দিন। থমকায় মাহি। উদ্বিগ্ন মন তার ভাবতে বসলো 18 দিন পর ঠিক কী হতে চলেছে। আর শান্তি? আর কোন শান্তির কথা বললো নির্দয় লোকটা? বহুক্ষণ ভেবেও কুলকিনারা নাগাল পায়নি সপ্তর্ষি। অবদ্ধ বিমিষ্যায় প্রশ্ন ছুড়ল, এর অর্থ কি বেস্ট? আর মাত্র 18 দিন পর কি হবে? আপনি কি করতে চাচ্ছেন আমার সঙ্গে? গা ছাড়া ভাব ধরল মুগ্ধ। ঠোঁটের কাছে শিকার টেনে টেনে শুধালো, নাথিং। যুবকের এহেন প্রত্যুত্তরে দাঁত খিঁচল মাহি। বিতৃষ্ণায় বলে বসল, আপনি ভীষণ খারাপ বেস্ট। দাঁতের সনে ঠোঁট পিছল রুড়মানব। ততক্ষণ এলিভেটর এসে দাঁড়িয়েছে 3 তলার প্রশস্ত করিডোরের সম্মুখে। এলিভেটরের আবদ্ধ কাছে দুয়ারটা খুলে যেতেই বাইরে পা রাখলো মাফিয়া বেস্ট। দুহাত ফের পকেটে গুজে গমগমে গলায় শুধালো, ওয়েল আই নো দ্যাট। এবার নতুন কিছু বল বান্দির মেয়ে। মুখ কুচকায় মাহি। পাথরে মানবের স্বনে আর কথা বাড়াবে না বলে পণ করেছে মনে মনে। গাল ফুলিয়ে পড়ে আছে যুবকের কাঁধে। সামনে থেকে সরে যা অ্যালেক্স, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ বাঁকা হাসল কেবল। বাঁ হাতে ধরে রাখা বন্দুকখানা ধাতব নলের ফের দাবালো এডউইনের পেট বরাবর। শক্ত চোয়াল চিরবির করে শুধালো, বাড়াবাড়ির দেখলি কি রাস্কেল? এ তো সবে শুরু। চোয়াল শক্ত হলো এডউইনের। মুখাভাবে ছেয়ে গেল অদৃশ্য আগুন। গম্ভীর পুরুষ দাঁত কটমটিয়ে তক্ষুনি এক আগ্রাসী থাবায় চেপে ধরলো অ্যালেক্সের চোয়াল। কণ্ঠে আগুন ঢেলে যেই না কিছু আওড়াবে অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকলো অদূরে 3 তলার করিডোরের পানে। মুহূর্তেই থমকায় এডউইন। পরিবর্তন নামলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। হাতে থাবা আলগা হলো বেশ। ঠোঁটের কোণে আচমকা লেপটে গেল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অ্যালেক্স ভ্রু গোটায় এডউইনের এরূপ ভাবভঙ্গিতে। শ্যামপুরুষ তৎক্ষণাৎ নিজের চোয়ালখানা এডউইনের হাত থেকে এক ঝটকায় ছাড়ালো। অতঃপর নিজেও এডউইনের দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে তাকালো করিডোরের পানে। আর অমনি এক অবিশ্বাস্য দৃশ্য অক্ষিপুটে ধরা খেতেই মস্তিষ্ক ফাঁকা হলো অ্যালেক্সের। বিস্ময় লেপটে গেল সম্পূর্ণ মুখাবয়বে। দ্য গ্রেট রুজদি কিংয়ের কাঁধে এক সাধারণ মেয়ে মানুষ পড়ে আছে, আর রুজদি কিং কি না নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অবিশ্বাস্যতায় বুঁদ হয়েছে অ্যালেক্স। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না মানব। পিছন থেকে তক্ষুনি একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল তার কাঁধ। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, দাবার খুঁটেই কিন্তু উল্টে গিয়েছে অ্যালেক্স। স্বয়ং রুজদি কিং উর্ফে মাফিয়া স্যাডো মনস্টার যে মেয়েকে নিজ কাঁধে উঠিয়েছে তাকে সাধারণ ভাবার অসাধারণ ভুল করো কি করে? ঘটে বুদ্ধি নেই? মস্কো, রাশিয়ার সুক্রোটোভো কফি শপ। ট্রান্সপারেন্ট কাচের দেয়ালে লাগোয়া একখানা গোলাকার টেবিলের গা ঘেঁষে বসে আছে মায়াঙ্ক, নিজ চিরচেনা খোলসে আবৃত যুবক। ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে কফির কাপে। নীলরঙা সানগ্লাসের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো তার। কাঁচের দেয়ালগুলি একদৃষ্টে তাকিয়ে আছে অদূরের এম্বাসি অফ বাংলাদেশ এর অফিসের সামনে। মাঝে মধ্যে ডান হাতের কবজি উল্টে দেখছে স্থানীয় সময় যতটুকু পেরোলো কে জানে। অপেক্ষায়িত যুবক এখনও বসে আছে আগের ন্যায়। অদূরের এম্বাসির সদর দরজাটা খুলল এরই মধ্যে। সেখান থেকে এক রাশিয়ান তরুণী বেরিয়ে এলো হাসি মুখে। তার হাতে দুটো কাগজ এবং একখানা প্যাকেট। তাকে দেখা মাত্রই সিদ্ধারা সোজা হলো মায়াঙ্কের। সে কেমন ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল বসা ছেড়ে। তড়িঘড়ি করে কফি শপ থেকে বেরিয়ে এসে পা বাড়ালো তরুণীর পানে। তরুণী হাসছে মিটমিটিয়ে। সুশৃঙ্খল ব্যস্ত যুবক নিজ দুহাতে হুডির পকেটে গুজে এগোচ্ছে। মিনিট 5-এর মধ্যে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাবার পথে আচানক পকেট থেকে হাত বের করে এনে তরুণীর হাতে থাকা কাগজগুলো এক খাবলায় ছিনিয়ে নেয় মায়াঙ্ক। তার পায়ের গতি জোরালো। তরুণীও না থেমে চলে গেল উল্টো পথে। হাতে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মায়াঙ্ক এবার পা বাড়ায় অদূরের ফোন বুথের দিকে। শূন্য ফোন বুথ হওয়ায় খুব একটা অপেক্ষা করতে হয়নি মানবের। গটগট পায়ে বুথে প্রবেশ করে ফোন তুলল কানে। পকেট হাতড়ে একখানা রুবেল বের করে তার ঢোকালো ফোনের পাশের শূন্যস্থানে। তক্ষুনি অন হলো ফোনটা। মায়াঙ্ক কোনরূপ কালবিলম্ব না করে দক্ষ আঙুলে বোতাম চাপল ফোনের বোর্ডে। অতি পরিচিত একখানা বাংলাদেশি নাম্বার টুকে কল লাগায় কমান্ডার। রিং হচ্ছে, সেই সঙ্গে বাসে যুবকের অস্থিরতায় বিড়বিড় করে আওড়াচ্ছে, পিক আপ দ্য ফোন রোদ। ঢাকা, বাংলাদেশ। স্থানীয় সময় রাত 12টা বেজে 14 মিনিট।
অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে ঢেকে থাকা ছাদে দাঁড়িয়ে আছে রৌদ্র। দুশ্চিন্তায় এক হাত পকেটে গোজা, অন্য হাতে অনবরত ফুঁকছে সিগারেট। তার ঠায় দৃষ্টি আপাতত অদূরের অন্ধকারে ফাঁকা রাস্তায় নিবদ্ধ। এই নীরবতায় মুদে থাকা পরিবেশে আচমকা বাগড়া দিয়ে বসলো শ্যাম সুদর্শনের ফোনটা। সে কেমন পকেটের অভ্যন্তরে লুকিয়ে থেকে কর্কশ শব্দে কেঁপে উঠছে দেখো। রৌদ্র ভ্রু গোটায়, বিরক্ত তাই মুখ কুঁচকে ফোনটা পকেট হাতড়ে বের করে এনে সম্মুখে দাঁড় করাতে দেখলো রাশিয়ার নাম্বার। অমনি ব্যস্ততা বাড়লো মানবের। চটজলদি কলের রিসিভ অপশনে আঙুল চেপে ফোন চাপলো কারের পাশে, অস্থির গলায় শুধালো, মায়াঙ্ক? ফোনের উপাস্তে থাকা গম্ভীর পুরুষের ছোট জবাবে সন্তুষ্ট নয় রৌদ্র। গম্ভীর মুখে কেমন অনবরত প্রশ্ন ছুড়ল, তোর ফোনে কি হয়েছে? বহুবার ট্রাই করেছি, একবারও ফোন ঢুকলো না। শোন, কাগজগুলো কালেক্ট করেছিস? আগে বল, পৌঁছেছে তো কাগজগুলো? মায়াঙ্ক ততক্ষণ প্রত্যুত্তর করেননি। হাতে থাকা কাগজপত্রের পানে এক পলক সরু দৃষ্টি তাকিয়ে থেকে গমগমে গলায় প্রত্যুত্তর করলো, পেয়েছি। সবটা ঠিকঠাক মতো দিয়েছিলি তো? বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো রৌদ্র। আকাশের পানে দৃষ্টিতে তাক করে আনমনে শুধালো, মাহির ছবি, জন্ম নিবন্ধনের কাগজ, চাচুর এনআইডি কার্ড সব দিয়েছি, তুই চেক করে দেখ। আর শোন মায়াঙ্ক, যত তাড়াতাড়ি পারিস মাহির পাসপোর্ট রেডি করে ফেল। একবার মির্জা সাহেব মুগ্ধের কারাগার থেকে ওকে বের করে আন শুধু, তারপর ওকে দেশে ফিরিয়ে আনার কাজ আমার। ওপাশে থাকা গম্ভীর মুখ পুরুষ তক্ষুনি কপাল গোছালো। রৌদ্র মুখ নিঃসৃত বাক্যটুকু ধরে বজক্ষয় কণ্ঠে বলে উঠল, এই নাম উচ্চারণ করছিস কেন? ভরকায় রৌদ্র। মায়াঙ্কের অমন কথার জের ধরতে না পেরে অবাধ্য ছাপ ফোটালো তার সুদর্শন মুখখানায়। কণ্ঠে নামালো সন্দিগ্ধ গম্ভীর্যের ছাপ। সে কেমন ভ্রুকুচকে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, মানে কোন নামের কথা বলছিস তুই? এহেন প্রত্যুত্তরে খানিক বিরক্ত হলো মায়াঙ্ক। হুড়ির ছাতার আড়ালে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চাপা স্বরে বলল, এই যে বারবার মির্জা সায়েন বলছিস, এই নাম উচ্চারণ করছিস কেন? হতভম্ব বনে গেল রৌদ্র। বিভ্রান্তিতে ডুব থেকে কপাল কুঁচকে শুধালো, স্ট্রেঞ্জ, যেই ছেলে মাহিকে তুলে নিয়ে গেল তার নাম উচ্চারণে আবার এত রাগঢাক কিসের? তক্ষুনি আকাশ থেকে পড়ল মায়াঙ্ক। বিস্ফারিত আকার ধরেছে তার চোখ দুটো, মাথায় জ্বলে উঠেছে এক পশলা আগুন। ছেলেটা কেমন তিতিবিরক্ত কণ্ঠায় চিবিয়ে আওড়ালো, হ্যাভ ইউ গন ম্যাড রোড? যেই ব্যক্তি 31 বছর আগে মারা গিয়েছে, সে কিভাবে আমার সানবার্ডকে তুলে আনবে রাশিয়ায়? যত সব পাগলের প্রলাপ। এহেন কথায় যারপর নেই। হতবাগতায় শীর্ষে পৌঁছালো রৌদ্র। বিস্ময় আলগা হলো তার চোয়াল। হতবাক কণ্ঠফুরে অস্পষ্ট বেরোলো, হোয়াট দ্য হেল আর ইউ ট্রাইং টু সে মায়াঙ্ক? মুগ্ধ নিজেকে মির্জা সায়ন মুগ্ধ বলে পরিচয় দিয়েছে সবার কাছে, এখন তুই নাকি বলছিস এ নামের লোক 31 বছর আগেই মারা গিয়েছে? এটা কী করে সম্ভব? তাছাড়া সে কেন একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করলো? উদ্বেগ বাড়ল মায়াঙ্কের। বিচক্ষণ মস্তিষ্কে জন্মালো অন্য প্রশ্ন। রৌদ্র অমন প্রশ্নের উত্তর না দিয়ে সে উল্টো বলে বসল, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও অধীর রায় কোনো একটা সময়ের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের নাম ইউজ করলো নিজের নামের সঙ্গে। যে ব্যক্তির নাম মুছে দেওয়া হয়েছে সকল অনলাইন পোর্টাল থেকে, সে ব্যক্তির নাম নিয়ে এহসান পরিবারের মেয়েকে তুলে আনার রিজনটা কি? এ আবার কোন নতুন গোলকধাঁধার রোদ? আমরা কি তবে ভুল মরীচিকার পেছনে ছুটছি এতদিন? সহসা একই রকম চিন্তায় কুপকাত রৌদ্র। নতুন ধরতে হাঁসফাঁস করছে সুদর্শন। অস্থিরতার অস্বস্তিশীল পায়ের কদমে উল্টে ঘুরতে আচানক তার দৃষ্টি কাড়ল ছাদের সম্মুখের দুয়ারের কোণে গা সিটিয়ে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে। মুহূর্তেই স্থবির হলো রৌদ্র। কান থেকে ফোনখানা নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে উঁচিয়ে ডাক পারল, কে ওখানে? তৎক্ষণাৎ অবয়বের নড়চড় বাড়ল। ধীরে ধীরে আলোর বিপরীতে ছুটতে লাগলো সে। রৌদ্রও থামেনি। যুবক তক্ষুনি পায়ের গতি বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে এলো ছাদের দরজার কাছে। দ্রুত পদে সিঁড়ি বেয়ে নামতে খেয়াল করলো কেউ একজন গায়ের ওপর একখানা কালো রঙের শাল পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রৌদ্র থামল এবার। মুহূর্ত ব্যয় ওপরের সিঁড়ি থেকে এক লাফে নেমে এসে হাজির হলো গা ডাকা অপরাধীর পানে। তক্ষুনি পায়ের গতিতে রূপ পড়ল অপরাধী। সুদর্শনের তেজিয়ান বেড়াল চোখ দুটো অদৃশ্য আগুনের তীব্রতা তার পানে তাক হতেই থমকে গেল সে। রৌদ্র এক মুহূর্ত স্থবির থেকে পরক্ষণে সম্মুখে ব্যক্তির গা থেকে একটানে খুলে আনলো শালটা। আর অমনি অক্ষিপুটের সম্মুখে অতি পরিচিত একখানা মুখ দৃশ্যমান হতে যুবক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট বেরোলো, তুমি?
গায়ে একখানি দামি স্যুট, পায়ে এঁটেছে দামি বুট। আজ ভীষণ পরিপাটি কায়দায় সেজেছে এডুইন। হাতে একখানা কালো রঙা সুটকেস নিয়ে হাঁটছে সে। প্যালেসের নিচতলায় সরু করিডোর ছেড়ে লাউঞ্জে পা রাখতেই তার নজর গিয়ে ঠেকল অদূরে ডাইনিং স্পেসের দিকে অগ্রসর হতে থাকা ডক্টর হায়ার পানি। মেয়েটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার এহেন অদ্ভুত হাঁটার ভঙ্গিমা দেখে ভ্রু গোছালো এডুইন। তৎক্ষণাৎ কণ্ঠ উচ্চে গমগমে সরায় ডাকলো, হায়া। সহসা থমকে দাঁড়ায় হায়া। ডাকের উচ্চ খুঁজতে ঘাড় বাঁকিয়ে যেই দেখলো এডুইন অমনি ঘাড় নুইয়ে গেল বেচারির। দৃষ্টি লুকালো অবিন্যস্ততায়। এহেন কাণ্ডে হৃদয়ের মাঝে ভাঁজের ছাপ গাঢ় হলো এডুইনের। পায়ের গতি হলো অগ্রসর। দামি বুটজুতোর মর্মরের শব্দ তুলে গম্ভীর মানব এসে দাঁড়ালো হায়ার মুখোমুখি। গম্ভীর সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার পায়ে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? অভ্যন্তরে ভরকায় হায়া। নুইয়ে রাখা ঘাড়টা আরেকটু খানিকটা নুয়ে আমতা আমতা স্বরে বলল, কোথায় এডুইন? তেমন কিছু না তো। দৃষ্টি তীক্ষ্ণ হলো এডুইনের। রুড় কণ্ঠে ফের বলল, তার মানে আমি ভুল দেখছি বললে? সহসা আঁতকে ওঠে হায়া। তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে এডুইনকে শুধরে দিয়ে বলে ওঠে, না না, আমি তা বলিনি। আমি আসলে একটু অসুস্থ। পেটে ব্যথা করছে তাই হয়তো। বাকিটুকু শেষ হওয়ার ফুরসত পেল না পারস্য সুন্দরী। তার আগে তার সম্মুখে হাত উঁচিয়ে বাদ সারল এডুইন। মেয়েটাকে কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে বসল, থাক, হয়েছে, ওষুধ খেয়ে নিও। শুনল হায়া। বাধ্যতায় ঘাড় নাড়ল কাত করে একটুখানি। এডুইন কেমন গম্ভীর মুখেই সরে গেল সেখান থেকে। একদিকে এক নজর রাগান্বিত চোখে সে এদিকে এক নজর রাগান্বিত চোখ যে সেই তখন থেকে সে একদিকে একজোড়া রাগান্বিত চোখ যে সেই কতক্ষণ ধরে ওই দুটো মানব মানবীর কথোপকথনের দূর থেকে খেয়াল দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে খবর থরাই আছে তাদের। মিলা নামক তরুণীর মলিন মুখখানায় নেমেছে রাজ্যের আধার। তার হাত দুটোই খামচে ধরেছে জামার দুপাশের অংশ। রাগান্বিত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, এটা ঠিক করনি হায়া। ইউ উইল পে ফর দিস। রাতের আধারে ডুবেছে রাশিয়ার কনস্ট্যান্ট অঞ্চল। বাঁ দিকের অন্ধকারাচ্ছন্ন সাইড রাস্তার আশেপাশে লোক সমাগম শূন্যের কোঠায়। এহেন অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এডুইন। কবজি উল্টে তাকিয়ে আছে নিজ কবজিসন্ধিতে আটকে থাকা কৃত্রিম আলোয় পরিপূর্ণ ঘড়ির কাঁটার পানে। রাত 9:23। কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের কথা ছিল আরও 10 মিনিট পূর্বে, অথচ তার এখনও কোনো খোঁজ খবর নেই। এহেন দায়িত্বহীনতা দেখে মেজাজ খিঁচল এডুইনের। এক হাতে ধরে রাখা সুটকেসের হাতলে আরেকটু চাপ বসিয়ে যুবক গতি টানলো পায়ের। অন্ধকারের দুর্গমে হাঁটতেই অচানক পেছন থেকে নিক্ষিপ্ত হলো গাড়ির হেডলাইটের আলো। মুহূর্তে দাঁড়িয়ে পড়ল এডুইন। সহসা শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। একখানা ল্যাম্বরগিনি নীরবে এগিয়ে আসছে। অসাধারণ গতি থামিয়েছে রাস্তার অপোজিটে। এডুইন দৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। কিয়তক্ষণ বাদে গাড়ির ব্যাকসিট থেকে নেমে এলেন এক বেশি অভদ্র লোক। মুখ ভর্তি হাসি তার। সদ্য ছাঁটাই করা চোয়ালখানা হেডলাইটের আলো চিকচিক করছে কেমন। ভদ্রলোক দ্রুত পায়ে ছুটে এলেন এডুইনের নিকট। গাল ভর্তি হাসি টেনে প্রথমেই নিজ কর্মে লজ্জিত হওয়ার সুরে বলে উঠলেন, সরি মিস্টার, খুব ওয়েট করলাম মনে হচ্ছে। এডুইন গা করল না। গম্ভীর মুখে চোয়াল শক্ত করে শেষ পড়ল, আই জাস্ট হেট দোজ কাইন্ড পিপল হু ওয়েস্ট মাই টাইম। সহসা দাঁতে চাপায় জিভ ভেজালেন ভদ্রলোক। নিজের ভুল স্বীকার করে ফের আওলালেন, এক্সট্রিমলি সরি মিস্টার, বাট আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ভ্রু গোটা এডুইন গম্ভীর মুখে জিজ্ঞেস করে ওঠে, বাট আমি এখানে সারপ্রাইজ নিতে আসিনি থমাস, আমি এসেছি ডিল ফাইনাল করতে। রহস্যময় বাঁকা হাসলেন থমাস। আলগোছে চোখ থেকে খুলে আনলেন চশমাটা। বাঁকা দৃষ্টিতে এডুইনের মুখে পানে তাকিয়ে থাকতেই অচানক অদূরের গাড়ি থেকে ভেসে এলো অতি পরিচিত কণ্ঠ, ডিল তো আমরাও ফাইনাল করবো এডুইন, তাও তোমার সঙ্গে, পার্সোনালি। ভরকায় এডুইন। সহসা নেত্র ঘোরায় গাড়ির পানে। হেডলাইটের আলোয় মৃদু সমতায় দেখা যাচ্ছে এক যুবকের অবয়ব। গাড়ির কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। পায়ের গতি ঠাই তার। এডুইন চোখ ছোট করলো। এরই মধ্যে হঠাৎ পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে এক ধাতব নলের তীব্র আঘাতে থেতলে দিল এডুইনের পিঠ। মুহূর্তেই ব্যথার তীব্রতায় বেচারার হাতের মুঠো থেকে ছিটকে পড়ল সুটকেসটা। হাঁটু দুটো নিজেদের অবস্থান ঠেকালো মাটিতে। পেছন থেকে অগণতিক আঘাত এখনো বর্ষে যাচ্ছে এডুইনের পিঠে। থেতলে যাচ্ছে পিঠের হাড়, মাংস, সর্বাঙ্গে বসেছে আঁচড়। তাজা লৌহর উপস্থিতিতে ভেসে যাচ্ছে এডুইনের গা। তবুও গম্ভীর মানব হাল ছাড়েনি। শুটের ভেতর থেকে হাত ঢুকে একখানা রিভলভার বের করে এনে অনবরত গুলি ছুড়ল সামনে পেছনে।
এতে কারোর গায়ে লাগলো কি না কে জানে, আচমকা আরেকটা ধাতব নলে তীব্র আঘাত এসে মুচড়ে পড়ল এডুইনের গাল বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তক্ষুনি জমিনে ছিটকে পড়ল এডুইন। গালের চামড়া জ্বলছে তার, ব্যথার তীব্রতায় অবশ হচ্ছে শরীর। ভিন্ন রঙা ঝাপসা চোখ দুটোর ক্ষীণ স্পষ্টতায় বড্ড কাছে দৃশ্যমান হলো কিছু পরিচিত মুখ। নিক দাঁড়িয়ে আছে তারই সম্মুখে, যুবকের হাতে একখানা ধাতব নল। সে কেমন ঠোঁট পিষে হাসছে দেখো। এডুইন রেস হয়ে তোয়াল ছেড়ে উঠতে নিলেই নিক বসালো আরেক ঘাপ। তক্ষুনি আরেক ধাপ মুষড়ে গেল এডুইন। মাথাটায় বড্ড আঘাত পেয়েছে গম্ভীর পুরুষ। এদিকে নিক কেমন বাঁকা হেসে এক হাঁটু নামিয়ে বসলো এডুইনের মুখের কাছে। ঘাড় বাঁকিয়ে অতি শান্ত ভঙ্গিতে হাতে থাকা ধাতব নগলের আগাটুকু এডুইনের সম্পূর্ণ মুখভাবে ঘোরাতে ঘোরাতে বলল, মনস্টারকে না জানিয়ে আমাকে মেরে দ্য লায়ন গ্রুপের গ্যাংস্টার হতে চেয়েছিলিস এডুইন। সো স্যাড। নিজেকে বড় তিসমার্খা ভাবছিস নাকি? বলতে বলতে আচমকা শক্ত হাতের এডুইনের মাথার তালু চুলগুলো খামচে ধরেনি। চোখে মুখে আগুন লেপটে চিরবির কণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড! একমাত্র মনস্টারের রাইট হ্যান্ড বলে তোকে ছাড় দিয়েছিলাম এতদিন, নাহলে তোর মতো চুনোপটিকে মারা খুব একটা বড় বিষয় না আমার জন্য। বাই দ্য ওয়ে, আজ না হয় তুই মর, অ্যান্ড ট্রাস্ট মি, খুব শীঘ্রই তোর সাথী হিসেবে মনস্টারকে পাঠাবো আমি। এহেন কথায় না চাইতেও ফোকলা হাসলো এডুইন। জমিনে গা লুটিয়ে পড়ে থেকে দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ালো, নাইস ড্রিম নিক। মনস্টার কেন? পারলে তার একটা বাল ছিঁড়ে দেখাস। সহসা অট্টহাসিতে ফেটে পড়ল উপস্থিত সকলে। নিগত আর মিলিয়েছে সবার সনে। হাসার এক ফাঁকে নিক কেমন কুটিল কণ্ঠে বলে ওঠে, ইউ নো এডুইন, মানুষকে মারে তার দুর্বলতা, অ্যান্ড ফাইনালি মনস্টারেরও একটা দুর্বলতা রয়েছে। শত হলেও দিন শেষে সে মানুষ, দুর্বলতা থাকবেই, তাই না? দেখা যাক মনস্টারের দুর্বলতা মনস্টারের মৃত্যুর কারণ হয় কিনা। আঁতকে ওঠে এডুইন। এত বড় একটা গোপন সত্যি নিকের কণ্ঠে শুনে হতবম্বতায় ডুবেছে সে। নড়চড় বাড়িয়েছে শরীরের। নিক হাসলো। তক্ষুনি পা ঘুরিয়ে চলে গেল গাড়ির কাছে। দু হাতে সামান্য তালি বাজাতেই কোত্থেকে যেন ছুটেলেন বহর গার্ড, সকলের হাতে স্নাইপার। একযোগে রাস্তার একপাশে সারিবদ্ধ আকারে দাঁড়িয়েছে তারা। স্নাইপারের ধাতব নল ঠেকিয়েছে এডুইনের পানে। ততক্ষণে সিগার ধরিয়েছে নিক। মুখবর্তী সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ছাড়তেই সকলকে হুকুম ছুড়ে বললেন, ফায়ার! মুহূর্তে স্নাইপারের রিংয়ে আঙুল ঢুকলো সবার। একযোগে অগ্নিশিসা যেই না ছুড়বে এডুইনের দিকে, অমনি কোত্থেকে যেন হাওয়ার বেগে ছুটে এলো একখানা কালো রঙা হাই বুলেট প্রুফ SUV। গাড়িটা এসেই থামলো এডুইনকে ব্লক করে। অদূরে সবাই ভরকায় এহেন কাণ্ডে। নিক তৎক্ষণাৎ ফের আদেশ ছুড়ল, ফায়ার কর! মুহূর্তেই অগ্নিশিসার তুমুল বর্ষণে গড়ে উঠল চারপাশ। সবগুলো গুলি এসে বাদ সাধল কালো রঙা SUVর গায়ে। গাড়ি ভেদ করে একটা গুলিও ঢুকবার সাধ্যই পাচ্ছে না। এদিকে হুট করে এডুইনের সামনে গাড়িটা ব্যাক সিটের দুয়ার খুলে গেল। সেই সঙ্গে খুলে গেল গাড়ির মালিকের পাশের দরজা। পরক্ষণে দৃশ্যমান হলো ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রাখা মাফিয়া স্যাডো মনস্টারের। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, ডান পায়ে লাগেম গাড়ির দরজা খোলা। এডুইন হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। এদিকে রুড মানব এখনও বাজখাই কণ্ঠে বলল, চাল ওঠ বাঁধি ছেলে, গাড়িতে বস। আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।